আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে স্বাগতম। তো এই অধ্যায়ে মোট ৩ টা জিনিস আছে, পরিঘাত, বঙ্কিমতা আর সুচালতা। তো এই এক ক্লাসে আমরা পরিঘাত জিনিসটা ফুল শেষ করে ফেলবো। তো ৩ ক্লাসে অধ্যায়টা শেষ হবে আর একটু ম্যারাথন টাইপ মতো হবে। বেশি ডিটেইলড হবে না, যেইটুকু লাগবে আমাদের সেটুকুই। তো চলো আমরা শুরু করি। তো পরিঘাত জিনিসটা কি? পরিঘাত জিনিস বোঝা খুবই সহজ। তুমি যদি আগের অধ্যায়ের ভেদাঙ্ক জিনিসটা দেখে আসো, ভেদাঙ্কের সূত্র কেমন ছিল বলো তো? সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই জিনিস ছিল না? আর যদি আমি শ্রেণীকৃতর ক্ষেত্রে বলি তাহলে সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তো এই জিনিসগুলো তো ছিল, তাই না? এইগুলো কিন্তু একটা পরিঘাত। এখন এইটা কততম পরিঘাত? এটা হচ্ছে দ্বিতীয় পরিঘাত। দ্বিতীয় পরিঘাত। এখন এখানে যদি আমি স্কোয়ার না দিয়ে আমি কিউব দিতাম হয়ে যেত তৃতীয় পরিঘাত। যদি আমি এখানে পাওয়ার 4 দিতাম তাহলে হয়ে যেত চতুর্থ পরিঘাত। তাহলে পরিঘাত জিনিসটা কিন্তু সহজই। আগে যেমন ভেদাঙ্কের সূত্র দেখে এসেছো প্রায় তেমনই, শুধুমাত্র এখানে পাওয়ার যে কোনো কিছু হতে পারে। এখানে যদি আমি পাওয়ার দিয়ে দিই, ধরো একটা পাওয়ার দিলাম আর, তাহলে এই রাশিটাই হয়ে যাবে আর তম পরিঘাত। বুঝতে পারছো? পরিঘাত জিনিসটা খুবই সহজ এবং এটার সিগনিফিকেন্স কি, এটা কি কাজে লাগে, এটা আমাদের মানে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, এসব জিনিস কিন্তু আমরা অত ভালো করে বুঝতে পারিনি যে এটা কি, শুধু বুঝেছি যে এটা একটা ব্যবধান মতো। তো পরিঘাত তো তেমনই। ভেদাঙ্ক কিন্তু ব্যবধানের স্কোয়ার ছিল, আর এটা ব্যবধানের যে কোনো পাওয়ার হতে পারে, 1 2 3 4, 0 হতে পারে, কোনো সমস্যা নেই। তো ভেদাঙ্কের মতোই সূত্র, শুধু পাওয়ারের এখানে আর হবে, তাহলে এটা হয়ে যাবে আরতম পরিঘাত। এখন একটা জিনিস বোঝার আছে, পরিঘাত যে জিনিসটা সেটা সূত্র হচ্ছে সামেশন এক্স আই মাইনাস, এখানে যে গড় ব্যবহার করি না আমরা মাইনাসে, পরিঘাতের ক্ষেত্রে তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো। ধরো যে কোনো একটা সংখ্যা আছে এ ডিভাইডেড বাই এন, সেটার পাওয়ার হচ্ছে আর। এই জিনিসটা হচ্ছে পরিঘাত। মানে এখানে যে আমি গড় দিয়ে ভাগ করতে হবে এমন না, ভেদাঙ্কের ক্ষেত্রে তোমার গড় দিয়ে ভাগ করতে হতো। যদি তুমি গড় দিয়ে ভাগ করো তাও সেটা পরিঘাত, আর যদি তুমি গড় বাদে অন্য কিছু দিয়ে ভাগ করো তাও পরিঘাত। অন্য সবকিছু সেম থাকবে আর পাওয়ারে তুমি যা ইচ্ছা দিতে পারো। তো এটা হচ্ছে পরিঘাত। এখন এই যে আমি যে জিনিস দিয়ে ভাগ মানে বিয়োগ করলাম, মানে এই পুরো জিনিস পরিঘাত, তা তো বুঝতে পারলে যে ভেদাঙ্কের মতোই, যে আমি একটা তথ্য সারি যদি xi হয়, সেই তথ্য সারির প্রত্যেকটা মান থেকে আমি যে কোনো একটা সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করে তার পাওয়ার কিছু একটা করব, তার আবার সামেশন করব আর ভাগ করব n দিয়ে। এটা হচ্ছে পরিঘাত। ভেদাঙ্কে এখন এই a এর মান হচ্ছে x বার মানে গড়, আর এই r এর মান যদি 2 হয় তাহলে এটা ভেদাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে একই ভেদাঙ্কের মতোই, শুধুমাত্র গড়ের এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, আর পাওয়ারের এখানে 2 ছিল ভেদাঙ্কে, তুমি যা ইচ্ছা দিতে পারো। এটা হচ্ছে পরিঘাত। এখন আমি যে জিনিসটা দিয়ে বিয়োগ করছি, এটা বিভিন্ন কিছু হতে পারে, মানে 3 রকম কেস হতে পারে। একরকম কেস হচ্ছে এই যে যেটা দিয়ে বিয়োগ করছি এটাই হচ্ছে গড়। এটা যদি গড় হয়, মানে আমি যদি এখানে গড় দিয়ে বিয়োগ করি, তাহলে এই পরিঘাতের একটা নাম আছে, সেটা হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। যদি এই যে এই যেটা দিয়ে আমি বিয়োগ করছি সেটা যদি গড়ের সমান না হয়, অন্য কোনো সংখ্যা হয়, আমি তো বলেছি যে কোনো কিছু দিয়ে তুমি বিয়োগ করতে পারো, ভেদাঙ্কের মতো গড় দিয়ে বিয়োগ করতে হবে এমন না। তাহলে এটা গড় বাদে অন্য কোনো সংখ্যা যদি হয় তাহলে এটা হচ্ছে অশোধিত পরিঘাত। অশোধিত বা এটাকে বলা হয় কাঁচা পরিঘাত। আর ইংলিশে লিখে দেওয়া যায়, এটা হচ্ছে সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, কাঁচার ইংলিশ হচ্ছে র। আর আরেকটা কেস আছে, অশোধিত পরিঘাতেরই আরেকটা কেস আছে। ধরো যে এটা গড়ের সমান না, তাহলে অশোধিত পরিঘাত তো হবে। কিন্তু অশোধিত পরিঘাতেরই একটা বিশেষ জিনিস হলো, যদি a এর মান 0 হয়, এর মান যদি 0 হয়, তার মানে আমি যদি 0 দিয়ে মাইনাস করি, মানে কি কিছু দিয়ে মাইনাস না করি, তাহলে তো এটা অশোধিত পরিঘাতই হবে, তাই না? যদি গড়ের সমান হয় তাহলে শোধিত, আর গড়ের সমান মানে গড় বাদে অন্য যে কোনো সংখ্যা হলে সেটা অশোধিত। তাহলে যদি আমি এখানে 0 দিই তাও তো অশোধিত হবে। এখন অশোধিতর মধ্যে আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে a সমান যদি 0 হয়, তাহলে এটাকে অশোধিত পরিঘাতই বলা হয়, কিন্তু এটা হচ্ছে মূল বিন্দু থেকে নির্ণীত। মূল বিন্দু থেকে নির্ণীত অশোধিত পরিঘাত। আশা করি বোঝা গিয়েছে। পরিঘাত জিনিসটা খুবই সহজ। ভেদাঙ্কে তুমি যেমন সূত্র দেখে এসেছো তেমনই, কিন্তু এখানে যে বিয়োগটা করবো আমরা, ভেদাঙ্কে তো এখানে বিয়োগের জায়গায় এক্স বার ছিল মানে গড় ছিল, আর এখানে ছিল স্কোয়ার, তাই না?
এখন এই গড়ের এখানে তুমি যে কোনো কিছু বসাতে পারো, গড় অথবা গড় বাদে অন্য যে কোনো কিছু বসাতে পারো। আর 2 এর এখানে তোমার তো পাওয়ার হিসেবে 2 ছিল, তুমি এখানে যে কোনো কিছু বসাতে পারো। তুমি যেই জিনিসটা এখানে পাওয়ারে বসাবা তততম পরিঘাত হবে এটা। তুমি যদি এখানে 5 বসাও তাহলে পঞ্চম পরিঘাত, তুমি যদি 10 বসাও তাহলে দশম পরিঘাত, এমন। আর এখানে যে জিনিসটা দিয়ে তুমি বিয়োগ করছো, এখন এটার মানের ভিত্তিতে পরিঘাতের নাম বিভিন্ন রকম হয়। এটা যদি তুমি গড়ই নাও, গড় বাদে অন্য কিছু না নিয়ে তুমি যদি গড়ই নাও তাহলে এটা হবে শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত। যদি তুমি গড় বাদে অন্য কিছু নাও তাহলে অশোধিত বা কাঁচা পরিঘাত। এখন অশোধিত পরিঘাতের মধ্যে একটা স্পেশাল কেস আছে, তুমি যদি 0 নাও, 0 নিলে এটা হবে মূল বিন্দু থেকে নির্ণীত অশোধিত পরিঘাত। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে পরিঘাত জিনিসটা কি। এখন এই জিনিসটা দেখার পরে বইয়ের ম্যাথগুলো একটু দেখে নাও, কারণ তুমি যেমনে ওই ভেদাঙ্ক নির্ণয় করেছো একদম একই রকম করে, মানে কোনো পার্থক্য নেই এখানে। ভেদাঙ্ক যেভাবে সারণী দিয়ে করেছো সবই কিন্তু একই, শুধুমাত্র এখানে মানটা কিন্তু চেঞ্জ হয়েছে। তুমি এখানে যে কোনো মান নিতে পারো। তুমি যদি এখানে গড় না নিয়ে অন্য কিছু নাও তাহলে তোমার আর গড় বের করা লাগলো না। আর পাওয়ারের এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, এটা তো সারণী থেকে নির্ণয় করতে হবে না। তাহলে যা যা তুমি বের করছো সবই একই রকম সারণী থেকে, একই রকম ম্যাথ, শুধু এখানে যেটা দিয়ে বিয়োগ করছো আর যেটা পাওয়ার সেটা খালি চেঞ্জ হলো। তো তাহলে তুমি বইয়ের ম্যাথগুলো একটু দেখে নাও। ম্যাথে শ্রেণীকৃত আর অশ্রেণীকৃতর ক্ষেত্রে দেওয়া রয়েছে। এটা কিন্তু অশ্রেণীকৃতর ক্ষেত্রে, যদি আমি শ্রেণীকৃতর ক্ষেত্রে সূত্র তৈরি করি তাহলে সেটা কেমন হবে দেখো তো। এটা যদি আমি শ্রেণীকৃতর ক্ষেত্রে করতাম তাহলে কি হবে, শ্রেণীকৃতর ক্ষেত্রে যদি আমি করি তাহলে শুধুমাত্র সামেশন এখানে একটা এফআই চলে আসবে, তাছাড়া আর কিছু নেই। এটা তো জানো তাই না, এ টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। এটা দিয়ে কি বোঝাচ্ছে, আরতম পরিঘাত। এটাও বোঝাচ্ছে আরতম পরিঘাত, কিন্তু এটা হচ্ছে শ্রেণীকৃতর ক্ষেত্রে। এবার আমি কিছু প্রতীক দেখাই। এই যে বিভিন্ন নামে ডাকা হচ্ছে না, তো এই নামগুলোর এক একটা প্রতীক আছে। পরিঘাতকে প্রকাশ করা হয় মিউ দিয়ে, অথবা এখানে না দিই, শোধিত বা কেন্দ্রীয় পরিঘাতকে প্রকাশ করা হয় মিউ দিয়ে। আর যততম পরিঘাত সেটা নিচে যায়, যদি আরতম পরিঘাত হয় তাহলে এটা হবে মিউ আর, এটা দিয়ে প্রকাশ করা হয়। অশোধিত পরিঘাতকেও মিউ আর দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এটা হচ্ছে মিউ আর প্রাইম, মানে উপরে একটা চিহ্ন দিতে হবে এভাবে। আর যদি অশোধিত পরিঘাতের এই স্পেশাল কেসটা ব্যবহার করো তাহলে এটাকেও তুমি মিউ আর প্রাইম বলতে পারো, কিন্তু এটার একটা নাম আছে যেটা হচ্ছে নিউ আর, যদি তুমি মূল বিন্দু থেকে অশোধিত পরিঘাত ব্যবহার করো। আশা করি বোঝা গিয়েছে। যদি বুঝতে না পারো আর একটু রিপিট করো, আমি আর ভিডিওটা বড় করছি না, কারণ মোটামুটি যা যা দরকার সবই বলে দিলাম। এখন এই জিনিসগুলো মাথায় নিয়ে এবার ম্যাথ করলেই পারবা, কারণ পরিঘাতের ক্ষেত্রে শুধু সূত্র জানলেই হয়ে যায়। পরিঘাত কি জিনিস এটা তো আর অত সহজে বোঝা যাবে না, কারণ এটাই পাওয়ার অনেক বড় কিছু আছে। এটা কিন্তু মানে সহজে ব্যাখ্যা করা যায় না, বইও কিন্তু ওইভাবে ব্যাখ্যা করা নেই। শুধু দেখবা বইয়ের শেষে একটু পরিঘাত দিয়ে কি কাজ করি আমরা সেসব একটু পয়েন্ট আকারে দেওয়া আছে, ওগুলো একটু জ্ঞানমূলক জিনিস, ওটা বোঝার কিছু নেই। তো এবার একটা জিনিস দেখো তুমি, তাহলে কি বলো তো, মিউ আর এটা দিয়ে কি বোঝাই, মিউ আর দিয়ে বোঝাই শোধিত পরিঘাত। এটার সূত্র কি হবে, সামেশন এক্স আই মাইনাস, যখন আমরা শোধিত পরিঘাত নিই, দেখো শোধিত পরিঘাত নিলে কিন্তু এ এর মান হয় এক্স বার, তার মানে এখানে আমি একবারে লিখতে পারি এক্স বার শোধিত পরিঘাতের ক্ষেত্রে। আর যেহেতু আর তম, তুমি যদি এখানে 3 লেখো তাহলে এখানে কিউব দিতে, মানে আমি একবারে জেনারেল কেস হিসেবে আর তম দিলাম, অথবা তুমি আই তম দিতে পারো, মিউ আই, আই তম পরিঘাত, তো আই না দিয়ে আরই দাও, সমস্যা নেই। এখানে আর যদি বলে যে দ্বিতীয় পরিঘাত নির্ণয় করো তাহলে এখানে 2 দিবা, এখানে 2 দিবা। দ্বিতীয় পরিঘাত দিলে তো এটা ভেদাঙ্কের মতো হয়ে যাবে। যদি তুমি দ্বিতীয় শোধিত পরিঘাত বের করো, শোধিততে আমি বিয়োগ করি হচ্ছে গড় দিয়ে। যদি আমি গড় বাদে অন্য কিছু দিতাম তাহলে কিন্তু ভেদাঙ্ক হতো না, যদি দ্বিতীয় নির্ণয় করি। নিচে ভাগ হবে এন দিয়ে। আর একটা জিনিস আমি ভুল করেছি, তুমিও ভুল করেছো, এখানে ছোট হাতের এন হয় না শ্রেণীকৃতের ক্ষেত্রে, এখানে বড় হাতের এন হয়। বড় হাতের এন অথবা সামেশন এফ আই, সেটাই বলো। তো এটা হচ্ছে সূত্র। আর যদি শ্রেণীকৃতের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, শ্রেণীকৃতের ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে মিউ আর ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার পুরোটুকুর পাওয়ার আর ডিভাইডেড বাই বড় হাতের এন বা সামেশন এফ আই। এবার যদি আমি বলি অশোধিত বা কাঁচা পরিঘাত, এটার সূত্র কি হবে, এটাকে প্রকাশ করা হয় মিউ প্রাইম আর দিয়ে, বা মিউ আর প্রাইম যাই বলো। এটা হবে হচ্ছে, এবার আমরা যেটা দিয়ে বিয়োগ করব সেটাকে এ রেখে দেবো, কারণ সেটা গড়ের সমান না, সে কারণে সেটাকে এ রেখে দেবো। তাহলে সামেশন এক্স আই মাইনাস এ তারপর আর ডিভাইডেড বাই এন, যেখানে এই এ এর মান গড়ের সমান না অন্য কিছু। এটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। যদি শ্রেণীকৃতের ক্ষেত্রে বলি তাহলে কিছুই না, একটা এফআই আসবে। এফআই এটা হবে এক্স আই মাইনাস এ তারপর আর ডিভাইডেড বাই বড় হাতের এন। আর যদি
এই অশোধিত পরিঘাতের একটা স্পেশাল কেস ব্যবহার করি যে মূল বিন্দু থেকে যদি নির্ণয় করি তাহলে এটা হবে নিউ আর। এখন দেখো এটা কিন্তু অশোধিত পরিঘাতই, কিন্তু এর উপর আর প্রাইম নেই, কারণ নিউ দিয়ে তো আগে কিছু প্রকাশ করা হয়নি। যখন অশোধিত পরিঘাত দিয়েছিলাম তখন উপরে প্রাইম দিয়েছিলাম, কারণ মিউ দিয়ে অলরেডি একটা জিনিস প্রকাশ করা হয়ে গেছে। আর ভালো কথা, এটা আমি লিখে দিই, এটা দিয়ে বোঝাই মিউ, আর এই যে ভি মতো এটা হচ্ছে নিউ। তো ইন কেস যদি মনে না থাকে তাহলে দেখিয়ে দিলাম। তো নিউ আর দিয়ে কি বোঝায়, এটা কিন্তু অশোধিত পরিঘাতই। তোমার যদি কখনো জিরো দিয়ে নির্ণয় করতে বলে তুমি কিন্তু এটা দিয়েও প্রকাশ করতে পারবা, সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে এটা দিয়ে প্রকাশ করা লাগবে। যেমন ধরো এক জায়গায় ধরো xi মাইনাস 5 ডিভাইডেড বাই n সামেশন, এরপর ধরো আর, এটা নির্ণয় করতে বলেছে। আরেকটা ধরো xi মাইনাস 0 ডিভাইডেড বাই n তারপর 5 নির্ণয় করতে বলেছে। এখন দুইটাই তো অশোধিত, তাই না? গড় বাদে অন্য যে কোনো কিছু হলে অশোধিত। এখন 5টা ধরো গড় না, 0 ধরো গড় না, তাহলে গড় বাদে অন্য মান। এখন তুমি দুইটাকে কি একই জিনিস দিয়ে প্রকাশ করবা নাকি? একটাকে তুমি মিউ প্রাইম আর দিয়ে প্রকাশ করো, কারণ এটা তো 0 না। এটাকে তুমি মিউ প্রাইম আর ছাড়া আর কিছু বলতে পারো না। আর এটাকে কিন্তু দুইটা জিনিসই বলতে পারো, কারণ এটা অশোধিত, আবার অশোধিতর মধ্যে যখন 0 হয়ে যায় তখন তো আমরা এটাকে নিউ আর দিয়ে প্রকাশ করি। তো কোনটা দিয়ে প্রকাশ করবো যদি এমন দুইটা নিয়ে কাজ করতে হয়? তাহলে তুমি এটাকে নিউ আর দিয়ে প্রকাশ করলে দুইটা আলাদা হয়ে গেল, বুঝতে পারছো? সেই কারণে আমরা যখন 0 নিয়ে কাজ করব তখনও আমরা চাইলে এটা দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটা নিয়ে ব্যবহার করব। আশা করি বোঝা গিয়েছে। তো তাহলে কি হবে, এটা সামেশন xi মাইনাস 0 না, মাইনাস 0 করলে মাইনাস 0 তারপর আর, এখন মাইনাস 0 করার না করাতে একই কথা, সে কারণে এখানে বসে যাবে xi টু দি পাওয়ার আর। আশা করি বোঝা গিয়েছে এটা, ডিভাইডেড বাই n। আর শ্রেণীকৃতের ক্ষেত্রে কি হবে, নিউ আর ইকুয়ালস টু, এটা হবে সামেশন fi xi তারপর আর ডিভাইডেড বাই n। আশা করি সূত্রগুলো বোঝা গিয়েছে। আর মানে কিন্তু কততম পরিঘাত, আশা করি বোঝা গিয়েছে। দেখো এখানে কিন্তু আবার ভুল করেছি, এটা হচ্ছে বড় হাতের n হবে, কারণ এগুলো হচ্ছে গণসংখ্যার সমষ্টি, মানে মোট গণসংখ্যা বোঝায় সামেশন fi। তো আশা করি সূত্রগুলো বোঝা গিয়েছে, পরিঘাত কি জিনিস, কোনটা কোন পরিঘাত, আর পরিঘাতের সূত্র, এগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। তো এই ম্যাথগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো সেই আগে ভেদাঙ্কের ম্যাথ যেমনি করতে একদম একই রকম, আর বই থেকে একটু দেখে নিলে বুঝে যাবে না, সে কারণে আমি আর ম্যাথ করাচ্ছি না। দেখো প্রথম ও দ্বিতীয় শোধিত পরিঘাত, এটা একটু আমার দেখানোর আছে। প্রথম ও দ্বিতীয় শোধিত পরিঘাত, এখন দেখো আমি শোধিত পরিঘাত নিয়ে কাজ করছি না। শোধিত পরিঘাতের ক্ষেত্রে আমি যেটা দিয়ে বিয়োগ করবো সেই এর মান x বারের সমান না, মানে গড়ের সমান। তাহলে প্রথম শোধিত পরিঘাত একটু লেখো তো। প্রথম শোধিত পরিঘাতকে কি দিয়ে প্রকাশ করবো, মিউ 1 দিয়ে। এখানে আর লেখা হয় আর তমার ক্ষেত্রে, যদি একতম মানে প্রথম হয় তাহলে এখানে 1। তাহলে এখানে কি হবে, সামেশন xi মাইনাস এক্স বার, পুরোটুকুর পাওয়ার কত হবে, 1 না? দেখো মাইনাস এক্স বার করলাম কারণ শোধিত পরিঘাত, বুঝতে পারছো, ডিভাইডেড বাই n। এটার মান কত হবে জানো? এটার মান কেন্দ্রীয় প্রবণতাতে একটা প্রমাণ ছিল যে এই জিনিসের মান 0 হয়। আমি একটু প্রমাণ করে দেখাই এটা। তুমি যদি সামেশন দুইটাকে আলাদা আলাদা করে দেওয়ার, দুইটাকে আলাদা আলাদা করে n দিয়ে ভাগ করতে তো পারো, তাহলে এটা হবে সামেশন xi বাই n মাইনাস সামেশন x বার বাই n। এখন সামেশন xi বাই n এটা কি বলতো, এটা গাণিতিক গড় না, এটা x বার লিখতে পারো। আবার দেখো সামেশন x বার, এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে x বার এটা একটা কনস্ট্যান্ট না? কোন একটা তথ্য সারিতে ধরো তোমার মান আছে, ধরো 1 2 3 4 5, এটা যদি তুমি গড় বের করো তাহলে একটা ফিক্সড মান হবে না? এটার গড় তো 3, এটা তো একটা কনস্ট্যান্ট মান। একটা নির্দিষ্ট তথ্য সারির ক্ষেত্রে তার গড় তো চেঞ্জ হয় না, তার গড় তো সমানই, তাই না? তার মানে এই x বার কিন্তু একটা কনস্ট্যান্ট মান। এখন কনস্ট্যান্ট মানে সামেশন করলে কি হয়, মানে যতক্ষণ পর্যন্ত সামেশন চলে ততবারই x বার যোগ হতে থাকবে না? x বার যোগ হতে হতে n সংখ্যক বার যোগ হবে, মানে সামেশন x বার এটা হবে n x বার, এমন হবে। বুঝতে পারছো তো? সামেশন কিন্তু অনেক পড়াইছি, সে কারণে এটা কিন্তু বোঝারই কথা। কোনো একটা কনস্ট্যান্টের সামেশন করলে সেই সামেশন যতবার চলে ততবারই এই কনস্ট্যান্ট যোগ হতে থাকবে। যোগ হওয়ার কারণে আমি একবারে লিখতে পারি যে যতবার সামেশন চলবে সেটা গুণ x বার। এখন এখানে যেহেতু কিছু লেখা নেই তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা n সংখ্যক বার চলে, মানে এটা হবে যাবে n x বার ডিভাইডেড বাই n। আশা করি বোঝা গিয়েছে। এবার এই n এ n কাটা, তাহলে x বার মাইনাস x বার সমান 0। এটা কিন্তু কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের একটা প্রমাণ, এই অধ্যায়েও আছে। এমন অনেক কিছুই মিল পাবো একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ে। তো তাহলে এটা কি, দেখো এই পরীক্ষার যে এখন এখানে পড়াচ্ছি দেখবা গাণিতিক প্রত্যাশা অধ্যায়ে একদম একই পরীক্ষা তোমার আবার পড়া লাগবে,
সে কারণে এটা আমি এখন পড়িয়ে নিচ্ছি। তাহলে প্রথম পরিঘাতের মান কত হবে? প্রথম কেন্দ্রীয় পরিঘাত, প্রথম শোধিত পরিঘাত, সেটার মান কত হবে? μ1 এর মান এটা সবসময় 0 হবে। এই প্রমাণটা এখানে মনে রাখো, কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ে কাজে লাগবে। তো তাহলে এটার মান 1 হবে। কেমনে হবে তুমি বুঝতে পারছো? সূত্র লিখবা, 1 এর জায়গায় পাওয়ার দিবা, যেহেতু শোধিত পরিঘাত তাই যেটা দিয়ে বিয়োগ করছো সেটা হবে গড়। এবার তুমি সামেশন আলাদা করে দুইটাই বসাবা, n দিয়ে দুইটা আলাদা করে ভাগ করবে, এটা হবে গড়ের সমান। আর এখানে সামেশনের মধ্যেই গড় আছে, মানে এটা হবে n গুণ গড়, সেই n কাটা গড় মাইনাস গড় সমান 0। আশা করি বোঝা গিয়েছে। এবার দ্বিতীয় শোধিত পরিঘাত। দ্বিতীয় শোধিত পরিঘাত কি হবে তুমি বলো তো? দ্বিতীয় শোধিত পরিঘাত কথাটা আমি রাখিছি একটা জিনিস বোঝানোর জন্য, যেটা আমি অলরেডি তোমাকে বলেই দিয়েছি। দ্বিতীয় শোধিত পরিঘাত বের করো তো। সামেশন, যেহেতু শোধিত পরিঘাত তাহলে আমি বিয়োগ করবো x বার দিয়ে, মানে xi মাইনাস x বার, যেহেতু দ্বিতীয় তাই স্কোয়ার করবো, ডিভাইডেড বাই n। দেখো এই জিনিসটা কিন্তু ভেদাঙ্ক, মানে এটা ভেদাঙ্ককে কি দিয়ে জানো প্রকাশ করা হয়? সিগমা স্কোয়ার। অথবা তুমি এটাকে লিখতে পারো ভি অফ এক্স, বা শুধু ভি লিখতে পারো, যেহেতু একটাই তত্ত্ব সারি তাই তুমি আচ্ছা ভি অফ এক্স লিখতে পারো। এখানে সিগমা এক্স হোল স্কয়ার লিখতে পারো। আবার এখানে দেখো μ2, এটাকেও তুমি এভাবে এক্স লিখতে পারো, ব্র্যাকেটে কোন একটা চলক দিয়ে দেওয়া, মানে বোঝানো যে এই চলকের μ2 বের করা হয়েছে, মানে এই চলকের দ্বিতীয় শোধিত পরিঘাত বের করা হয়েছে। ভি অফ এক্স মানে বোঝাচ্ছে এক্স চলকের ভেদাঙ্ক নির্ণয় করা হয়েছে। এখানে তুমি এক্স দিতে পারতে, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না কোথায় এক্স থাকলো না থাকলো। যেহেতু আমরা একটা চলক নিয়ে কাজ করছি তাই তুমি যদি ব্র্যাকেটে এক্স নাও দাও সমস্যা নেই। কিন্তু যখন পরে 2-3টা চলক নিয়ে কাজ করা লাগবে তখন দেখবা ওই এক্স এর পরিঘাত, নতুন চলক যখন আমরা মূল অমাপনী পরিবর্তন করবো তখন একটা ইউ চলক ধরে নেবো, ইউ এর পরিঘাত এভাবে করবে। এটা তুমি জানো, তো আশা করি এই জিনিসটাও তুমি জেনে গিয়েছো। এতক্ষণই একদম শুরু থেকে জানো দ্বিতীয় শোধিত পরিঘাত, এটার মান সিগমা স্কয়ারের সমান, মানে ভেদাঙ্কের সমান। এটুকু লিখলে হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। এই দুইটা একটু মাথায় রাখলে হয়ে যাবে। এটা কিন্তু পরিঘাতের বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে যে দ্বিতীয় শোধিত পরিঘাতের মান ভেদাঙ্কের সমান আর প্রথম শোধিত পরিঘাতের মান 0। তো আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে শোধিত পরিঘাত আর অশোধিত পরিঘাত, এগুলো রূপান্তর। এখন এগুলো রূপান্তরের কিছু প্রমাণ রয়েছে, আশা করি প্রমাণগুলো সহজেই বুঝতে পারবো যদি দেখাই। কিন্তু আপাতত আমাদের শুধু সূত্র লাগছে, এবং সূত্র আমারও মনে নেই, আমি দেখিয়ে তারপর বলছি। সূত্রগুলো 4টা সূত্র আছে মোট, সেগুলো মুখস্থ করলে তোমার ম্যাথ হয়ে যাবে। এবার যদি তুমি সূত্রগুলো মুখস্থ করো তাহলে, আর যদি একটা প্রমাণ তোমাকে দেখিয়ে দিই 1-2টা, তাহলে প্রমাণগুলো বুঝে যাবো। আমি সূত্রগুলো একটু দেখিয়ে সবগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, তো শোধিত পরিঘাত আর অশোধিত পরিঘাত এই দুইটার মধ্যে রূপান্তর, তো এই জিনিসটা কি আসলে? তোমার ধরো শোধিত পরিঘাত আছে μ1, বা আমরা সাধারণত 1 থেকে 4 পর্যন্তই নির্ণয় করি এই রূপান্তরের জিনিসগুলো, μ1 μ2 μ3 আর μ4। এখন অশোধিত পরিঘাত, মানে শোধিত পরিঘাতের জন্য আমরা কিন্তু গড় বিয়োগ করেছি, এই যে এইভাবে গড় বিয়োগ করেছি। আর অশোধিত পরিঘাতে কি বিয়োগ করবো বলো তো? আমরা যে কোনো একটা সংখ্যা বিয়োগ করবো না? যে কোনো সংখ্যা বিয়োগ করলে সেটা হয়ে যায় অশোধিত পরিঘাত, মানে μ'1 মিউ বা μ1 প্রাইম μ2 প্রাইম μ3 প্রাইম আর μ4 প্রাইম। এখন তোমাকে ধরো বলে দিল যে এই মান বলে দিয়েছে, অথবা তোমাকে বলে দিয়েছে এই μ2 প্রাইম, এখন তোমাকে বলছে μ2 এর মান কত, অথবা যদি তোমাকে বলে যে এই μ2 দিয়ে দিলাম এটার মান কত। মানে শোধিত থেকে অশোধিত তুমি কেমনে যাবে, এটা হচ্ছে সূত্র। এখন সূত্রগুলো লিখে নাও। এখন প্রথম একটা সূত্র লিখে নাও, যেটা হচ্ছে এই দুইটা সূত্র তো তুমি দেখেছো, যে প্রথম শোধিত পরিঘাতের মান 0 আর দ্বিতীয় শোধিত পরিঘাতের মান সিগমা স্কয়ার, মানে ভেদাঙ্ক যাকে বলে, ভি অফ এক্স লিখলেও হতো। তো আমরা অশোধিত পরিঘাতের সূত্র দেখলে সেখান থেকে শোধিত পরিঘাত বের করতে পারবো। তুমি সূত্র 4টা দেখো তাহলেই হবে। আমরা 1 থেকে 4 পর্যন্ত, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই পরিঘাতগুলো নিয়ে কাজ করি রূপান্তরের ক্ষেত্রে। এর থেকে বেশি করার দরকার নেই, কারণ সূত্রগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে দেখো সূত্রগুলো লিখে দিই এখানে, সূত্রগুলো মুখস্থ করলেই হবে। এরপর প্রমাণ কোনো ব্যাপারই না, প্রমাণ সহজেই বুঝতে পারবো। μ1 প্রাইম, এটার মান হবে গড় মাইনাস তুমি অশোধিতর জন্য তুমি যে সংখ্যা দিয়ে বিয়োগ করছো, মানে গাণিতিক গড় থেকে তুমি যদি অশোধিত পরিঘাত নির্ণয়ের জন্য তুমি যে সংখ্যা দিয়ে বিয়োগ করেছো সেই সংখ্যাকে যদি তুমি এখানেও গড় থেকে বিয়োগ করে দাও তাহলে তুমি প্রথম অশোধিত পরিঘাত পেয়ে যাবে। এখন জিনিসগুলো বুঝতে সমস্যা হচ্ছে তোমার তা না, তোমার হয়তোবা মানে অনেক নতুন নতুন জিনিস দেখালাম বলে মনে হতে পারে যে অনেক জিনিস 1-2বার দেখো সহজেই লাগবে না। এবার যদি আমি μ2 প্রাইম এটা সূত্র দেখাই, তাহলে এটা হবে হচ্ছে প্রথম কথা μ2 বের করবা, তার সাথে তুমি μ1 প্রাইম যে বের করে এসেছো সেটার স্কয়ার করবা। এটা করলে তুমি μ2 প্রাইম পেয়ে যাবা। এখন দেখো এই সূত্রের মাধ্যমে তুমি কিন্তু
এটা থেকে এটাও যেতে পারছো। তোমার যদি মিউ2 দেওয়া থাকে আর বলে যে মিউ2 প্রাইম বের করো তাহলে পারছো এই সূত্র দিয়ে। আবার যদি এটা দিয়ে তোমাকে বলে যে মিউ2 বের করো তাহলে কিন্তু পারছো। এবার মিউ3 এর সূত্র দেখবা, মিউ3 প্রাইমের সূত্র। মিউ3 প্রাইমের সূত্র কি হবে? মিউ3 প্রাইম ইকুয়ালস টু, তুমি তো আগে মিউ3টা বের করবা, প্লাস 3 মিউ2 মিউ1 প্রাইম তার সাথে মিউ1 প্রাইমের হোল কিউব। এটা হচ্ছে সূত্র। তো এই চারটা সূত্র মুখস্থ করলেই হবে। তিনটা দেখালাম, আর একটা দেখাই। এটা হচ্ছে মিউ4 প্রাইম মানে চতুর্থ অশোধিত পরিঘাত। এটা কি হবে? তুমি তো প্রথম তো চতুর্থ পরিঘাতটা বের করবো, তারপর কি করবো? তারপরে 4 মিউ3 মিউ1 প্রাইম প্লাস তারপর কি হবে 6 মিউ2 মিউ1 প্রাইম তার স্কয়ার তার সাথে মিউ1 প্রাইম তারপর 4। এটাই, হ্যাঁ। তো 1 গুলো আমি একটু ভালো করে লিখে দিই, না হলে সব সংখ্যা একসাথে মিলিয়ে যাচ্ছে। এটা 1, এটাও 1, এটাও 1, এখানেও তাই মনে হয়। না, ঠিকই লিখেছি বাকিগুলো। তো এই চারটা সূত্র একটু মনে রাখতে হবে। তো দেখো, যে কোনো রূপান্তরের ক্ষেত্রে তোমার কিন্তু আগে মিউ1 প্রাইমটা বের করে নিতে হচ্ছে। দেখো সব জায়গায় কিন্তু এক্সট্রা করে মিউ1 প্রাইম আছে, আর এই সূত্রগুলোতে যা আছে সেইগুলো মানে সেই অনুযায়ী নির্ণয় করলে হয়ে যাবে। এখন যদি তোমাকে বলে যে, ধরো বলে দিল যে তোমার মিউ4 দেওয়া আছে, বললো যে এখান থেকে মিউ4 প্রাইম বের করো। এখন মিউ4 দেওয়া থাকলে যে তুমি মিউ4 প্রাইম বের করতে পারবে এমন না, তোমার কিন্তু আরো মান লাগছে। মিউ4 যেমন লাগছে, মিউ3 লাগছে, মিউ2 এর মানও লাগছে। বুঝতে পারছো? 2, 3, 4 সবই দেওয়া লাগছে। আর মিউ1 এর মান কত এটা কি তোমার বলা লাগবে? এটা তো 0, একটু আগে দেখে এসেছো। মিউ1 এর মান কিন্তু 0, এটা দেওয়া থাকা লাগে না। তো তাহলে তোমাকে যদি বলে যে মিউ4 প্রাইম বের করো, তাহলে ওই মিউ4 এর মান যেমন দেওয়া থাকতে হবে, মানে শোধিত চতুর্থ পরীক্ষা যেমন দেওয়া থাকতে হবে, তৃতীয় দ্বিতীয় এগুলো দেওয়া থাকতে হবে। মানে আগের সব দেওয়া থাকতে হবে, শুধুমাত্র মাঝপথে একটা দিলেই হবে না। মানে তোমাকে যদি বলে যে চতুর্থ শোধিত পরীক্ষা দেওয়া থাকলো, চতুর্থ অশোধিত পরীক্ষা বের করো, তাহলে হবে না। তোমাকে চতুর্থর সাথে তৃতীয় দ্বিতীয় প্রথমও দেওয়া থাকতে হবে। এখন প্রথম তুমি জানো যেহেতু, তাই দেওয়া লাগে না। তৃতীয় দ্বিতীয় চতুর্থ তৃতীয় তৃতীয় সব যদি দেওয়া থাকে তাহলে তুমি চতুর্থ অশোধিতটা পেতে পারবা। এখন প্রথমটা তুমি জানো, আর এই যে এখানে যে এক্সট্রা যে জিনিসটা আছে যে মিউ1 প্রাইম মানে প্রথম অশোধিত পরীক্ষা, এটা বের করা তো খুবই সহজ। তুমি গড়কে অশোধিত পরীক্ষা বের করার জন্য যে সংখ্যা দিয়ে বিয়োগ করছিলে সেই সংখ্যা দিয়ে এখানেও বিয়োগ করো, তাহলে তুমি প্রথম অশোধিত পরীক্ষা পেয়ে যাবে। মানে দেখো, প্রথম শোধিত পরীক্ষা আর প্রথম অশোধিত পরীক্ষা, এই দুইটা বের করার জন্য আমার অন্য কোনো পরীক্ষাতে সাহায্য লাগে না, এগুলো সহজেই হয়ে যায়। প্রথম শোধিত পরীক্ষাতের মান 0, আর প্রথম অশোধিত পরীক্ষাতের মান হচ্ছে গড় মাইনাস অশোধিত পরীক্ষাতে আমরা যে সংখ্যাটি বিয়োগ করছিলাম সেটা এখানেও বিয়োগ করতে হবে। তাহলে প্রথমগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে বাকিগুলো নিয়ে। এখন বাকিগুলো দেওয়া থাকতে হবে, আর প্রথমগুলো তুমি বের করতে পারবা চাইলে। একটা তুমি অলরেডি জানো, আর আরেকটা সহজেই বের করতে পারবা। বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা কেমন হতে হবে? ধরো আমি বললাম যে, ধরো আমি চতুর্থ অশোধিত পরীক্ষা চাচ্ছি। এটা যদি চাই তাহলে আমাকে চতুর্থ শোধিত পরিঘাত, তৃতীয় শোধিত পরিঘাত, দ্বিতীয় শোধিত পরিঘাত এগুলো দেওয়া থাকতে হবে। তার সাথে আরো মিউ1 আছে, মিউ1 প্রাইম আছে, এগুলো যদি থাকেও তাও সমস্যা নেই সূত্রের মধ্যে, কারণ এগুলো আমরা সহজেই বের করতে পারি। আমার এগুলো দেওয়া থাকতে হবে। বুঝতে পারছো? যদি আমি তৃতীয় অশোধিত পরিঘাত চাই, এটা যদি চাই তাহলে আমার কি কি মান লাগবে? আমার লাগবে মিউ3 এর মান, আমার লাগবে মিউ2 এর মান, মিউ1 এর মান তো জানি, আর মিউ1 প্রাইম এটা তো বের করতে পারবো। তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আমার এগুলো দেওয়া থাকতে হবে। আশা করি বুঝতে পারছো এই বেসিকটুকু। মানে এই সূত্রগুলো মনে রাখো, তাহলেই কাজ হয়ে যাবে। এই সূত্রগুলোর বাইরে লাগবে না, এটার প্রমাণও দেখাবো। কিন্তু এই সূত্রগুলো যদি জানো তাহলে তুমি শোধিত থেকে অশোধিত, অশোধিত থেকে শোধিত সব জায়গায় যেতে পারবো। বইয়ের ম্যাথগুলো একটু দেখো, তাহলেই বুঝতে পারবো যে সহজ ম্যাথ। মানে তোমার যা যা লাগে সবকিছু দেওয়াই রয়েছে, শুধুমাত্র একটা বের করতে হবে, এটা তুমি পেরে যাবা। আর মিউ1 প্রাইম আর মিউ1 এগুলো সূত্র থাকলে কোনো সমস্যা নেই, এগুলো তুমি বের করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলো, তাহলে হয়ে যাবে। একটু পরে প্রমাণ দেখাবো। সূত্র যদি মুখস্থ করে ফেলো তাহলে প্রমাণটা খুবই সহজ। প্রমাণ একদম একই নিয়ম সবগুলো, একটু কষ্ট করতে হবে তাই। মানে প্রথমটা একটু সহজ, দ্বিতীয়টা আরেকটু মানে একটু কঠিন হবে, তৃতীয়টা আরো কঠিন, তারপর আরো কঠিন। তো একটু পরে দেখতে পারবা। তো তার আগে আমরা দেখে নিই যে মৌল মাপনের পরিবর্তনে পরিঘাতের কি চেঞ্জ হয়। মানে তুমি কি ভেদাঙ্কের জিনিসটা দেখে আসছিলে? এই যে একদম শুরুতেই দেখালাম না যে পরিঘাত ভেদাঙ্কের মতো, শুধু ভেদাঙ্কের স্কয়ারের জায়গায় যে কোনো পদ দিতে পারো,
আর এখানে তুমি ভেদাঙ্কে যে গড় দিয়ে বিয়োগ করতে, সেই গড় দিয়ে বিয়োগ না করে তুমি যে কোনো কিছুই বিয়োগ করতে পারো, এমন জিনিসই তো বললাম। তাহলে মূলমাপনের পরিবর্তনে যে চেঞ্জটা হয় সেটা অবশ্যই ভেদাঙ্কের মতোই হবে কিছু একটা। তো তাহলে কি হবে, ভেদাঙ্কের ক্ষেত্রে কি ছিল বলো তো? তুমি যদি একটা নতুন চলক ধরে নাও, ধরো তুমি, আমি এটা টিচিং মোডে যাই না হলে, আচ্ছা, তো যদি তুমি একটা নতুন চলক ধরো ইউআই ইকুয়ালস টু ধরো xi মাইনাস a ডিভাইডেড বাই সি, আমি কিন্তু প্রমাণ করে দেখাইছিলাম যে তুমি যদি এই ইউআই এর ভেদাঙ্ক নির্ণয় করো, ভি ইউআই অথবা সিগমা স্কোয়ার ইউআই যাই বলি, ভি ইউ, এটা যদি তুমি নির্ণয় করো তাহলে এটা থেকে তুমি যদি এই এক্স এর ভেদাঙ্ক পেতে চাও তাহলে এটা সূত্র এমন হয়, ভি এক্স ইকুয়ালস টু হয় হচ্ছে সি স্কোয়ার ইন্টু ভি ইউ। মনে আছে কিনা দেখো, পরিমিত ব্যবধান হলে তো এটা রুট হয়, তখন শুধুমাত্র সি এর উপর নির্ভরশীল হয়। দেখো ভেদাঙ্ক কিন্তু কোনো বিস্তার পরিমাপ না, ভেদাঙ্ক হচ্ছে বিস্তারের স্কোয়ার, সে কারণে সে মূলের উপর নির্ভরশীল না। মূল ও মাপনী মূলের উপর কেউই নির্ভরশীল না, কিন্তু মাপনের উপর সবাই নির্ভরশীল ছিল না বিস্তার পরিমাপে, সবাই কিন্তু সি এর উপর নির্ভরশীল ছিল। মানে যদি আমি ভি না দেখি আমি সিগমা দেখাই তাহলে তোমার মনে করতে সুবিধা হবে, এটা হচ্ছে সিগমা স্কোয়ার, এটাও সিগমা স্কোয়ার। দেখো আমি যখন সিগমা নির্ণয় করছিলাম, অথবা আমি যখন ওই গড় ব্যবধান নির্ণয় করছিলাম, অথবা যখন আমি যে কোনো কিছু যখন নির্ণয় করছিলাম, মানে বিস্তার রিলেটেড যে কোনো কিছু, সেগুলোতে কি হচ্ছিল, সেটার যদি আমি নতুন চলক ধরি তাহলে সেটা এমন হচ্ছিল, মানে মূলের উপর নির্ভরশীল না কিন্তু মাপনের উপর নির্ভরশীল। সিগমা এক্স ইকুয়ালস টু সি ইন্টু সিগমা ইউ, এম ডি এক্স ইকুয়ালস টু সি ইন্টু এম ডি ইউ, এমন হচ্ছিল। কিন্তু মনে করে দেখো আমি যদি পরিসর নিয়েও কাজ করি, রেঞ্জ নিয়ে, তাহলেও একই হবে। যদি এক্স চলকের পরিসর বের করি তাহলে এটা হবে সি ইন্টু ইউ চলকের পরিসর, মানে নতুন যে চলক সেটার কোন একটা বিস্তার পরিমাপের সাথে আমি যদি মাপনী গুণ করে দিই তাহলে আমি মূল চলকেরটা পেয়ে যাব। আর ভেদাঙ্কের ক্ষেত্রে কি ছিল, ভেদাঙ্ক তো ছিল এই সিগমার স্কোয়ার, এটা তো বিস্তার না, এটা বিস্তারের স্কোয়ার। তাহলে এখানে সি দিয়ে গুণ করলে হবে না, এখানে সি এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। মনে করে দেখো এটাই ছিল, তোমার নোটেও লেখা আছে। তাহলে ভেদাঙ্কের ক্ষেত্রে এই জিনিস, তাহলে পরিঘাতের ক্ষেত্রে কি জিনিস হবে বলতো? পরিঘাতের ক্ষেত্রে তো স্কোয়ারের জায়গায় আমরা যে কোনো কিছুই তো লিখতে পারি। মানে পরিঘাতের সূত্র কি বলতো? আমি যদি যে কোনো পরিঘাত নিয়ে কাজ করি, মিউ দিয়ে প্রকাশ করা হয়। যদি আমি ওই এই জিনিসই ব্যবহার করি, এক্স আই মাইনাস এক্স, মানে সদিত ব্যবহার করি, তাহলে এখানে আর তম, মানে এখানে আর, আর এখানে এন দিয়ে ভাগ, আর এখানে একটা সামেশন, মনে তো আছে তাই না? তো এবার যদি আমি একটা নতুন চলক ধরে নিই, ধরে এটা হচ্ছে এক্স চলকের পরিঘাত, শোধিত পরিঘাত এক্স চলকের। আমি যদি নতুন একটা চলক ধরে নিই ইউআই, এই যে এভাবে নতুন চলক ধরে নিই, আর যদি আমি এই জিনিসটা নির্ণয় করি মিউ আর ইউ, এটা নির্ণয় করি, তাহলে এখান থেকে আমি মূল চলকেরটা কেমনে পাবো বলো তো? তুমি মনে হয় বুঝতে পারছো আমি মূল চলকেরটা পাবো যদি আমি এই জিনিসের সাথে আমি যদি সি টু দি পাওয়ার কত গুণ করবো বলতো, সি টু দি পাওয়ার আর গুণ করতে হবে না। দেখো পরিমিত ব্যবধানের সময় সি এর পাওয়ার 1 গুণ করতে হচ্ছিল, ভেদাঙ্কের সময় সি এর পাওয়ার 2 গুণ করতে হচ্ছিল। আর পরিঘাতে তো আমরা সি এর মানে পরিঘাতে তো আমরা যে কোনো পাওয়ারই তো ইউজ করতে পারি তাই না? ভেদাঙ্কের সূত্রের মধ্যে কি ছিল, এখানে 2 ছিল, সেই কারণে আমার সি স্কোয়ার দ্বিগুণ করা লাগছিল। মূল চলকেরটা পেতে হলে, নতুন চলক থেকে মূল চলকেরটা পেতে হলে সি স্কোয়ার গুণ করা লাগছিল। আর এবার পরিঘাতে তো আমরা যে কোনো পাওয়ার ব্যবহার করি সূত্রের মধ্যে, তাহলে আমরা যে কোনো পাওয়ার সি এর উপরে যে কোনো পাওয়ারটা লিখে দেবো, তাহলে আমি নতুন চলক থেকে মূল চলকেরটা পেয়ে যাবো। তার মানে আমার সূত্র কি দাঁড়ায়, আমার সূত্র দাঁড়ায় হচ্ছে মিউ আর, যদি এক্স চলকেরটা বের করতে চাই, এক্স চলকেরটা বের করতে হলে কি করতে হবে, এটা হচ্ছে সি টু দি পাওয়ার আর মিউ আর ইউ, মানে নতুন চলকের শোধিত পরিঘাতের সাথে আমি যদি সি টু দি পাওয়ার আর গুণ দিয়ে দিই তাহলেই এটা হয়ে যাবে পুরাতন মানে মূল চলকের শোধিত পরিঘাত। তো এটা হচ্ছে সূত্র। তুমি যদি আগের অধ্যায়ের ভেদাঙ্কেরটা খুব ভালো মতো বুঝে থাকো তাহলে এটা কোনো ব্যাপারই না, কারণ ভেদাঙ্কে শুধুমাত্র পাওয়ার 2 ছিল, আর এখানে তুমি পাওয়ার যে কোনো কিছু দিতে পারো। সেখানে মাপনির পাওয়ারও আমার আর হয়ে গেছে, মানে সি তো মাপনি, এটার পাওয়ার হয়ে গেছে আর। আশা করি তুমি বুঝতে পারছো সূত্রটা। এখন আমি ম্যাথ কিন্তু করাচ্ছি না, কারণ ম্যাথ একদম একই রকম, তুমি যদি বেসিকটা বুঝে যাও ম্যাথ কোনো ব্যাপারই না। তো তাহলে এটা বোঝা গেল। এবার আসি অশোধিত পরিঘাতের ক্ষেত্রে। এখন এটা আমি একটু প্রমাণ করে দেখাই এই জিনিসটা, তাহলে মনে হয় ভালো হবে। এটার প্রমাণ আসতে পারে। ধরো তোমার একটা নতুন চলক ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখন তুমি দুইটা জিনিসই লিখে ফেলো, মানে নতুন চলকের, আচ্ছা এখান থেকে তুমি লিখে নাও যে এক্স আই সমান কি হয় বলতো, সি ইউআই প্লাস এ, এই জিনিসটাই বুঝতে পারছো, এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি
একটু প্রমাণ করে দেখাই যে আমার এক্স অলকের ভেদাঙ্ক নেই, এক্স অলকের পরিঘাত সমান সি টু দি পাওয়ার আর ইন্টু ইউ অলকের পরিঘাত। এটা আমি একটু প্রমাণ করে দেখাই। কেমনে প্রমাণ করব? ওই একই সূত্র দিয়েই আমি যদি লিখি যে কি যেন লিখবো, পরিঘাত নির্ণয় করছি, তাই না? তাহলে আমরা শোধিত পরিঘাত নিয়ে কাজ করছি, কিন্তু আমরা লিখে নিই এখানে শোধিত পরিঘাত নিয়ে কাজ করছি, অশোধিত নিয়ে এখনো কাজ করছি না। শোধিত মানে কি, আমরা যেটা বিয়োগ করছি সেটা গড় দিয়ে বিয়োগ করছি। তো শোধিত পরিঘাত নিয়ে যখন কাজ করছি তাহলে এই প্রমাণটা। অশোধিতর ক্ষেত্রে একটু চেঞ্জ আসে, সেটা একটু পর দেখাচ্ছি। তাহলে মিউ আর শোধিত পরিঘাত অফ এক্স, যেহেতু এবার এক্স আর ইউ দুইটা আলাদা আলাদা চলক চলে এসেছে, তাই দুইটাকে আলাদা করার জন্য একটাকে ব্র্যাকেটে এক্স লিখছি আর একটাকে ব্র্যাকেটে ইউ লিখবো। তাহলে এটা কি হবে বলতো? সামেশন এক্স আই মাইনাস এক্স বার, যেহেতু শোধিত, কোনো প্রাইম নেই মানে এটা শোধিত, এক্স বার পুরোটুকুর পাওয়ার হচ্ছে আর ডিভাইডেড বাই এন। এবার কি করব? এবার এক্স এর জায়গায় আমি বসিয়ে দেবো এই মানটা সি ইউআই প্লাস এ। আচ্ছা, এখানে যেহেতু গড় আছে তাই আমি আরেকটা জিনিসও লিখে ফেলতে পারি। দেখো এখানে যেহেতু গড় আছে তাই আমি আরেকটা জিনিস লিখতে পারি। দেখো এই জায়গা থেকে আমরা যে চলকগুলো আছে সেগুলোর উপর বার দিয়ে দিতে পারি না, এক্স বার ইকুয়ালস টু সি ইন্টু ইউ বার প্লাস এ। এটা লিখতে পারি কিনা বলো? এখন এটা যদি মনে না থাকে তাহলে কি করবা? গড় করতে হলে উভয় পাশে সামেশন করবা আর উভয় পাশে এন দিয়ে ভাগ করবা। তাহলে তুমি যদি সামেশন করো, এটা তবে সামেশন এক্স আই বাই এন, আর এখানে কি হবে? উভয় পাশে যদি সামেশন করো, সামেশন দেখো এটারও সামেশন হয় এটারও সামেশন হয়, তাহলে সিটা তো ধ্রুবক, এটা বাইরে যায়, সি ইউআই বাই এন প্লাস এটারও সামেশন। এখন এটার সামেশন করা মানে তো দেখো আমি লিখে দিই, এটা সামেশন এ বাই এন। সামেশন এ বাই এন মানে কি বলতে, এটা একটা ধ্রুবক না, একটা ধ্রুবক হলে এটা হয়ে যায় এন এ বাই এন, এন এ বাই এন হয়ে যায় না? তাহলে এন আর এন কাটা যায়, তার মানে এর সামেশন করা, সামেশন করে এন দিয়ে ভাগ করা না করে একই কথা। সামেশন করলে তুমি সামেশন করলে পাবা এন এ, ভাগ করছো আবার এন দিয়ে, তাহলে এন এন কাটা সেই একই জিনিসই থাকে। তাহলে সামেশন এক্স আই বাই এন কে লিখতে পারো এক্স বার, সিটা তো বাইরে, সামেশন ইউ আই বাই এন কে লিখতে পারো ইউ বার আর প্লাস এ। তুমি একবারই লিখতে পারো এটা, তারপর যদি এভাবে এক লাইন দেখিয়ে দাও খারাপ হয় না। তো তাহলে এই পর্যন্ত আমরা প্রমাণ করে নিলাম। তাহলে এই লাইনটা আমাদের কাজে লাগবে, এই লাইনটা। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখি? সামেশন এক্স এর জায়গায় লিখবো সি ইউআই প্লাস এ, লিখে ফেললাম সি ইউআই প্লাস এ। দেখো এক্স বারের জায়গায় কি লিখবো? সি ইউআই প্লাস এ, যেহেতু মাইনাস আছে তাহলে দুইটার আগে মাইনাস হয়ে যাবে, মাইনাস সি ইউ প্রাইম মাইনাস এ। দেখো মাইনাসের ভিতর ব্র্যাকেটে লিখতে হতো, আমি একবার লিখে দিলাম, বুঝতে পারছো তুমি এটা, পুরোটুকুর পাওয়ার আর ডিভাইডেড বাই এন। তাহলে এটা কি হবে? এ দেখো এ এ কাটা, দেখো মূল কিন্তু কাটা চলে যায়। এটা কিন্তু আগের অধ্যায়ে দেখিয়ে এসেছি যে আমরা যখনই প্রমাণ করতে যাবো দেখবো মূল কেটে গিয়েছে, শুধু মাপানি থেকে যায়। তাহলে এটা কি থাকে দেখো তো, এটা থাকে সি কমন নিলে থাকে ইউআই মাইনাস ইউ বার ডিভাইডেড বাই, মানে পুরোটুকুর পাওয়ার আর। এখন পুরোটুকুর পাওয়ার আর কিন্তু সি এর পাওয়ারও কিন্তু, তাহলে এই পুরোটুকুর পাওয়ার আর এন। এবার একটা জিনিস দেখো তো, সামেশন এখন দুইটা সংখ্যা গুণ আকারে যদি থাকে আর পুরোটুকুর পাওয়ার যদি আর থাকে তাহলে দুইটাকে আলাদা আলাদা পাওয়ার দেওয়া যায় না এভাবে? তাহলে আমি কি লিখতে পারি? দেখো সি আছে আর ইউআই মাইনাস ইউ বার দুইটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমি লিখতে পারি সি টু দি পাওয়ার আর, আর এখানে ইউআই মাইনাস ইউ বার তার পাওয়ার আর ডিভাইডেড বাই এন। এখন একটা জিনিস দেখো তো, সি টু দি পাওয়ার আর, এখানে কিন্তু কোনো চলক নেই, এক্স আই চলকও নেই ইউআই চলকও নেই, এটা একদম ধ্রুবক, তাহলে সি টু দি পাওয়ার আর বাইরে নিয়ে চলে যাওয়া যায়। তাহলে তুমি কিন্তু প্রমাণ এবার বুঝে গেছো, বাইরে নিয়ে গেলে থাকে হচ্ছে, আচ্ছা সামেশন তো এন এর জায়গায় না, সামেশন শুধু এটার সাথে থাকবে, সামেশন ইউআই মাইনাস ইউ বার পুরোটুকুর পাওয়ার আর ডিভাইডেড বাই এন। এবার একটা জিনিস দেখো তো, সি টু দি পাওয়ার আর থেকে গেল, আর এই সামেশন ইউআই মাইনাস ইউ বার পুরোটুকুর পাওয়ার আর বাই এন, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে পরিঘাত হিসেবে তো চিনতে পারছো তাই না? মূল চলকের মান থেকে আমরা ওই চলকের গড় বাদ দিচ্ছি, পুরোটুকুর পাওয়ার আর করছি, তার সামেশন করে ভাগ এন, মানে এটা হচ্ছে পরিঘাত, এটা হচ্ছে মিউ মিউ আর। কোন চলকের পরিঘাত? দেখো ইউ চলকের পরিঘাত। তাহলে ইউ, দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, মিউ আর অফ এক্স ইকুয়ালস টু সি টু দি পাওয়ার আর ইন্টু মিউ আর অফ ইউ। তো এটাই হচ্ছে প্রমাণ। ভেদাঙ্কের ক্ষেত্রে আমার প্রমাণ দেখাইছিলাম, এখানে ছিল স্কোয়ার, পরিঘাতের ক্ষেত্রে একই রকম, শুধু এখানে হচ্ছে পরিঘাত নেই, এটা হচ্ছে শোধিত পরিঘাত, সেই কারণে এই জিনিসটা ভেদাঙ্কের মতো হয়েছে, তাই তো? এই জিনিসটা কিন্তু অন্যরকম হতে পারে, সেটা অশোধিতর ক্ষেত্রে, শোধিতর ক্ষেত্রে এটা এক্স বার হবে। তাহলে এটা সব ভেদাঙ্কের মতো, শুধু পুরোটুকুর পর আর আছে, মানে ভেদাঙ্কে স্কোয়ার ছিল সেখানে শুধু আর, তাছাড়া আর কিছুই না, তার মানে এই সূত্রটা। আশা করি বুঝতে পারছো। এবার একই জিনিস আমরা করব অশোধিত পরিঘাতের ক্ষেত্রে, অশোধিত পরিঘাতের ক্ষেত্রে একই কাজ করবো আমরা এবার।
তো অশোধিত পরিঘাতের ক্ষেত্রেও আমরা এবার এটা রেখে দিই। অশোধিত পরিঘাতের ক্ষেত্রে আমি এবার প্রমাণ করেই দেখাবো, এটা ভালো হবে বেশি। অশোধিত অশোধিত এবার আমরা অশোধিত পরিঘাত নিয়ে কাজ করব। তো অশোধিত পরিঘাতের সূত্র কি? মিউ আর প্রাইম ইকুয়ালস টু এক্স আই মাইনাস যে কোনো একটা সংখ্যা এ, এটা কিন্তু এক্স বারের সমান না। এখন এর তো সামেশন করতে হবে, আমি একটু এবার সরিয়ে লিখি। এর সামেশন এখন এটার পাওয়ার আর ডিভাইডেড বাই এন। আশা করি বুঝতে পারছো। এখন নতুন একটা চলক ধরে নিলাম যে ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ বাই সি। এখান থেকে আমি লিখতে পারি যে এক্স আই ইকুয়ালস টু সি ইউআই প্লাস এ, এটা লিখতে পারি। যেহেতু এবার আর এক্স বার নেই, তাই এবার আমার গড় নিয়ে ঝামেলা করা লাগছে না। আগের প্রমাণে দেখো আমার কিন্তু এখান থেকে গড়ের মানটাও বের করে নিয়ে লাগেছে, এখানে বার দিয়ে করা লেগেছে, কিন্তু এখানে লাগছে না, কারণ এবার তো আমি আর গড় নিয়ে কাজই করছি না, এবার তো অশোধিত পরিঘাত নিয়ে কাজ করছি। সে কারণে এটুকু রাখলেই হবে। এবার এবার কি করব, মিউ আর প্রাইম এটা আমরা নির্ণয় করছি এক্স চলকের, তাই না? তাহলে এখানে লিখে দেবো এক্স। এবার ইকুয়ালস টু কি লিখতে পারি, সামেশন, দেখো এক্স এর জায়গায় কি লিখতে পারি, সি ইউআই প্লাস এ, আর এখানে আছে একটা মাইনাস এ, বুঝতে পারছো? এখানে আমি এবার আর লিখতে পারি, পুরোটুকু ভাগ করতে পারি এন দিয়ে। এখন এ আর এ কাটা যায়, দেখো আবার কিন্তু মূল কাটা। এবার কিন্তু কি আছে দেখো তো, শুধুমাত্র সি ইউআই পুরোটুকুর পর আর ডিভাইডেড বাই এন। এখন এটাকে এইভাবে লেখা যায়, তুমি জানো এটা হচ্ছে সির পাওয়ার আর ইন্টু ইউআই এর পাওয়ার আর ডিভাইডেড বাই এন। এবার আমরা কি করব, আমরা পর অংশটুকু করে ফেলি। এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা এটা একটু সুন্দর করে দেখাই, না হলে শান্তি লাগছে না। আচ্ছা, তো এখানে কি লেখা যায়, সি টু দি পাওয়ার আর কিন্তু কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে যেতে পারে, তাহলে সি টু দি পাওয়ার আর সামেশন, এটাকে কি লিখতে পারো দেখো তো, ইউআই মাইনাস জিরো ডিভাইড বাই পাওয়ার আর ডিভাইডেড বাই এন, এমন লিখতে পারো না? তার মানে কি, এই অংশটা হচ্ছে ইউ চলকের একটা অশোধিত পরিঘাত, কিন্তু এটাই এর মান কিন্তু জিরো। দেখো তুমি কিন্তু এর মান যে কোনো কিছু নিয়ে শুরু করছিলে, মানে জিরো হতে পারে অন্য যে কোনো কিছু, কিন্তু তুমি যখন ইউ এরটা বের করছো তখন তুমি প্রমাণের সময় তুমি জিরো পাচ্ছ ইউ এর জায়গায়, মানে এটা হচ্ছে সি এর পাওয়ার আর, কিন্তু এটা হবে হচ্ছে নিউ আর ইউ। এটা বুঝতে পারছো নাকি? দেখো দেখো এখানে কিন্তু আমি চাইলে এটা লিখতে পারতাম মিউ প্রাইম আর, কারণ এটাও তো একটা অশোধিত পরিঘাতই, তাই না? এর মান জিরোই হোক, মানে গড় বাদে যে কোনো কিছু হলেই তো অশোধিত, কিন্তু আমি শুরু তো করেছি মিউ আর প্রাইম দিয়েই, সেখানে এর একটা মান ছিল, সেখানে জিরো ছিল না, তুমি প্রমাণ করে এখানে জিরো পেয়েছো, সে কারণে দুইটাকে আলাদা করার জন্য তুমি এখানে নিউ দাও, নিউ আর দিয়ে বলছো এটাও অশোধিত পরিঘাতই, কিন্তু এটা হচ্ছে জিরো দিয়ে, মানে মূল বিন্দু থেকে নির্ণীত অশোধিত পরিঘাত। তাহলে এটা সূত্র কি দাঁড়ালো, এটা সূত্র দাঁড়ালো হচ্ছে ওই মিউ আর প্রাইম অফ এক্স ইকুয়ালস টু সি টু দি পাওয়ার আর, আর এটা হচ্ছে নিউ আর অফ ইউ। বুঝতে পারছো নাকি? দেখো এখন তথ্য অনেক মনে হতে পারে, তথ্য কিন্তু খুবই কম, শেষে কিন্তু এক পেজের মধ্যে আমি কিন্তু সবই দেখিয়ে দিয়েছি। দেখো এখানে এক পেজের মধ্যে সব দেখানো আছে। দেখো এবার তাহলে একটু ঝালাই করে নিই আমরা। দেখো পরিঘাত সে আগে ভেদাঙ্ক পড়ে এসেছে প্রায় তার মতোই। এখন পরিঘাত দুই রকম আছে, শোধিত আর অশোধিত। শোধিতর ক্ষেত্রে প্রথম কথা, পরিঘাতে পাওয়ার শুধু টু না, পাওয়ার তুমি যে কোনো কিছু দিতে পারো, যেই পাওয়ারটা তুমি দিবা তততম পরিঘাত। এখন পরিঘাত দুই রকম, শোধিত আর অশোধিত। শোধিতর ক্ষেত্রে তুমি যেটা দিয়ে বিয়োগ করছো সেটা হচ্ছে গড়ের সমান, মানে ভেদাঙ্কে যেমন গড় দিয়ে বিয়োগ করতে, শোধিত পরিঘাতের ক্ষেত্রে গড় দিয়ে বিয়োগ করবে, সেটাকে প্রকাশ করা হয় মিউ আর এটা দিয়ে, মানে আর তম পরিঘাত। আর অশোধিত পরিঘাতে এমন একটা সংখ্যা নিবা, মানে এমন একটা সংখ্যা দিয়ে বিয়োগ হবে যেটা গড়ের সমান না, এটা তুমি লিখে নিতে পারো, এটা হচ্ছে ওই অনুমিত গড়। অনুমিত গড় বলে আমরা চালাই এটাকে। ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় এর মান অনুমিত গড় ধরছিলাম না আমরা, তেমন একটা মান তো আমাদের মতো করে ধরে নিয়ে আমরা করে ফেলি। এখন তোমার প্রশ্নে বলা থাকবে কততম পরিঘাত, মানে আর এর মান তুমি জানবা, আর কত থেকে নির্ণীত সেটাও বলা থাকবে, মানে বলা থাকবে যে 5 হতে নির্ণীত, 5 হতে নির্ণীত, 5 হতে নির্ণীত দ্বিতীয় না, 5 হতে নির্ণীত চতুর্থ পরিঘাত নির্ণয় করো। 5 হতে নির্ণীত চতুর্থ মানে কি, এই যে এ এর মান হবে 5, কারণ তুমি 5 থেকে নির্ণয় করেছো, তুমি গড় থেকে নির্ণয় না করে 5 থেকে নির্ণয় করেছো।
তাহলে এটা এর মান পাচ্ছে চতুর্থ মানে বোঝাচ্ছে এই যে আর এর মান হচ্ছে 4 মানে চতুর্থ মানে কি 4তম মানে পাওয়ারে 4 হবে। বুঝতে পারছো? এমন প্রশ্ন থাকবে, তুমি বই দেখলেই বুঝতে পারবা। তো এটা সহজ জিনিসই। তো এভাবে প্রশ্ন থাকবে। আর অশোধিত পরিঘাত মানে কি, গড় বাদে অন্য যে কোনো সংখ্যা নিয়ে, এখন অন্য যে কোনো সংখ্যার মান যদি এবার 0 হয় সেটা হয়ে যাবে মূল বিন্দু হতে নির্ণীত অশোধিত পরিঘাত। সেটাকে আমরা মিউ প্রাইম আর দিয়ে যেমন প্রকাশ করতে পারি যদি শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে হয়, আর যদি অনেকগুলো অশোধিত নিয়ে কাজ করতে হয় তাহলে, বা যদি দুইটা অশোধিত নিয়ে কাজ করতে হয় তাহলে একটাকে তুমি এটা দিয়ে প্রকাশ করো যেটা এর মান 0 বাদে অন্য কিছু কিন্তু গড় না। আর যদি 0 হয় তাহলে স্পেশালি তুমি এই জিনিসটা ব্যবহার করো, তাহলে মানে নির্দিষ্ট করা যায় যে এটা মানে আসলে বোঝাচ্ছে 0 দিয়ে। দেখো এখানে সূত্র দেখে কিন্তু তুমি এই যে এখানে আমি যে সূত্রটা দেখালাম যে মিউ আর প্রাইম অফ এক্স ইকুয়ালস টু সি টু দি পাওয়ার আর নিউ আর অফ ইউ দেখে তুমি বুঝতে পারছো এটা অশোধিত পরিঘাত কিন্তু 0 থেকে নির্ণীত। বুঝতে পারছো? তো এখানে আমি মূল মাপনের সূত্র দিয়ে দিয়েছি, যদি তুমি একটা নতুন চলক ধরো ইউ ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ বাই সি। এখন ইউ এর তুমি যদি শোধিত পরিঘাত বের করো তার সাথে সি টু দি পাওয়ার আর গুণ করলেই তুমি ওই এক্স এর শোধিত পরিঘাত পেয়ে যাবা। আর যদি তোমার অশোধিত পরিঘাত পেতে হয় তাহলে তোমার ইউ এর অশোধিত পরিঘাত বের করতে হবে, কিন্তু এটা হতে হবে 0 থেকে। বুঝতে পারছো? যদি নতুন চলক থেকে তুমি পুরাতন চলকের অশোধিত পরিঘাত পেতে চাও তাহলে এই যে নতুন চলক এটার তোমার অশোধিত পরিঘাত বের করতে হবে কিন্তু 0 থেকে। সেটা বের করার পর তুমি সি টু দি পাওয়ার আর দিয়ে গুণ করবে মানে মাপনের পাওয়ার আর, তাহলে তুমি পেয়ে যাবা যে মূল চলক ছিল সেইটার অশোধিত পরিঘাত। তো আশা করি বোঝা গিয়েছে। তো এই ক্লাসে মোটামুটি যা যা পড়ানোর কথা ছিল পড়িয়ে ফেলেছি। এখন তুমি একটু অঙ্কগুলো করে ফেলো, ক্লাসটা একবারে দেখে অঙ্ক করতে বসো না। মানে আমি এতক্ষণ তো বললামই তাই না যে একটা জিনিস করার পরে সেটা একটু বই থেকে অঙ্ক দেখে আসো তারপরে করো। তো যদি এতক্ষণ পর্যন্ত করে না থাকো তাহলে এখন একটু অঙ্ক করে আসো তারপরে বাকি জিনিসটা দেখো, কারণ এখন যেটা দেখাবো সেটা অত কাজে নাও লাগতে পারে, কারণ আমি এই জিনিসগুলোর প্রমাণ দেখাবো এবার। এগুলো একটু কেটে গিয়েছে, আমি একটু ছোট করে দিই তাহলে। এগুলো একটু আমি ছোট করে দিই। এই যে সূত্রগুলো দিলাম এগুলোর প্রমাণ দেখাবো আমি এবার একটু। তো তুমি আগে ম্যাথ ট্যাথ করে আসো, তারপরে যদি ভালো লাগে তাহলে এই প্রমাণগুলো দেখো, আর না হলে এই সূত্রগুলো একটু রিভাইজ করো তাহলে হবে। প্রমাণ এখন দেখা খুবই ম্যান্ডেটরি না, তারপরে দেখে রাখতে পারো, কারণ যেহেতু আমরা পূর্ণাঙ্গভাবে শেষ করব এই ক্লাসের মধ্যে সেই কারণে দেখে রাখা ভালো প্রমাণটা। তাহলে আমরা শেষ ঠিক আছে, কিন্তু তারপর আমরা প্রমাণগুলো দেখে নিই। কিসের প্রমাণ বলো তো? এই যে এই জিনিসগুলোর প্রমাণ। আবার ওখানে যাই, এই যে এই সূত্র শোধিত পরিঘাত আর অশোধিত পরিঘাতের প্রমাণ। তাহলে এই স্লাইডটা আমি নিয়ে যাচ্ছি এখানে, নিয়ে এখানে বসালাম। আচ্ছা, তো এই সূত্রগুলোর প্রমাণ দেখাই। তো মিউ ওয়ান প্রাইম সমান এক্স বার মাইনাস এই সূত্রটার প্রমাণ দেখাই চলো। তো মিউ ওয়ান প্রাইম দেখো 1 নম্বর সূত্র মিউ ওয়ান প্রাইম, এটাকে আমরা কি লিখতে পারি বলো? তুমি ওয়ান সুন্দর করে লিখি যাতে এই প্রাইম আর ওয়ানের পার্থক্য হয়। মিউ ওয়ান প্রাইমকে আমরা সূত্রের মাধ্যমে কি লিখতে পারি? সামেশন এক্স আই মাইনাস যে কোনো একটা সংখ্যা, না প্রাইম মানে কি অশোধিত, মানে যে কোনো একটা সংখ্যা পুরোটুকুর পাওয়ার আর নাকি ওয়ান বলো তো? এখানে ওয়ান আছে মানে এখানে ওয়ান হবে, ডিভাইডেড বাই কি বলতো? এন। তাহলে এটা কি হবে? সমান চিহ্ন দিয়ে যদি আমি লিখি এটা হবে হচ্ছে সামেশন। দেখো এখান থেকে তুমি শোধিতর মতো বানানোর চেষ্টা করবে, শোধিতর মতো যদি তুমি বানানোর চেষ্টা করো তাহলে কি হবে? এক্স আই মাইনাস এক্স বার এমন লিখতে হবে। তো মাইনাস এক্স বার তো ছিল না, তাহলে আরেকটা প্লাস এক্স বার দিতে হবে আর মাইনাস এ দিতে হবে। বুঝতে পারছো কিনা দেখো? ডিভাইডেড বাই এন মানে তুমি অশোধিতর যে সূত্রগুলো এই যে এগুলো সব অশোধিত সূত্র না? দেখো শোধিত থেকে তোমার অশোধিত সূত্র সবগুলো মিউ ওয়ান প্রাইম মিউ টু প্রাইম মিউ থ্রি প্রাইম মিউ ফোর প্রাইম সবগুলো তো অশোধিত সূত্র। সেই সূত্র সবগুলো প্রমাণ করার জন্য তোমার শোধিতর মতো বানাতে হবে। এখন শোধিতর মতো বানানোর জন্য আমি মাইনাস এক্স বার করলাম, তার সাথে আবার প্লাস এক্স বার করা লাগলো, কারণ আমি একটা পাপ করলে সেই পাপ মোচন করতে হবে। আর শেষে একটা মাইনাস ছিল সেটা দিয়ে দিলাম ওই পাশে। এখন দেখো তুমি সামেশন আলাদা করে লিখতে পারো না? দেখো এইটুকু একটা অংশ ধরো আর এইটুকু একটা অংশ ধরো, তাহলে এটা কি হয়? সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। দেখো নিচের ভাগটাও কিন্তু তুমি আলাদা আলাদা করে সবাইকে দিতে পারো, তাহলে সামেশনকে আলাদা করে দাও, ভাগকে আলাদা করে দাও। আর এখানে কি দেখো তো? সামেশন এক্স বার মাইনাস এ ডিভাইডেড বাই এন। এবার একটা জিনিস দেখো তো, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এটা প্রথম অশোধিত পরিঘাত, সরি প্রথম শোধিত পরিঘাত না, এটা প্রথম শোধিত পরিঘাত। আমি যদি একটু তোমাকে নিয়ে যাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, একটু যদি তোমাকে দেখাই আমি জিনিসটা।
সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এটা আমি প্রমাণ করে দেখলাম না যে এটার মান 0। এটা এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে প্রথম শোধিত পরিঘাতের মান। তাহলে সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, এই জিনিসটা প্রথম শোধিত পরিঘাত মানে μ1। আর এটা কি হবে বলো তো? এটা দেখো, এই পুরো অংশ ধ্রুবক, x বার একটা ধ্রুবক, গড় একটা ধ্রুবক, মাইনাস a, এই জিনিসটা ধ্রুবক না? মানে এই যে পুরো অংশ এটা কিন্তু ধ্রুবক। এখন ধ্রুবকের সামেশন করে n দিয়ে ভাগ করা মানে হচ্ছে ধ্রুবকের গড় করা। কোনো কিছু সামেশন করে n দিয়ে ভাগ করা মানে তো গড় করা। তো একটা ধ্রুবকের গড় তো ধ্রুবকই হয়, তাই না? তো এটা আমি কিন্তু এইভাবে প্রমাণ করে দেখাইছিলাম যে ধ্রুবক যদি তুমি সামেশন করো তাহলে n সংখ্যক বার যোগ হতে থাকবে, মানে n গুণ ধ্রুবক হয়ে যাবে, সেই n আর n কাটা গিয়ে এই জিনিসই থেকে যাবে, মানে x বার মাইনাস a থেকে যাবে। আশা করি এটুকু বুঝতে পারবা। এখন এই যে μ1 এর মান এটা তো আমি দেখালাম এটা 0, তাহলে শুধু থাকে x বার মাইনাস a। বুঝতে পারছো কিনা দেখো। তো তাহলে তোমার প্রমাণ করার নিয়মটা কি? তোমার অশোধিতর মতো দেওয়া আছে, তুমি এটাকে শোধিতর মতো করে দেখানোর চেষ্টা করো। শোধিতর মতো করে দেখাতে হলে তোমাকে x বার বিয়োগ করতে হবে, তো এটা তো ছিল না, তাহলে তোমাকে আবার x বার যোগও করতে হবে যাতে মান চেঞ্জ না হয়। মান তো সেম রাখতে হবে, মান চেঞ্জ না হয় শেষে মাইনাস এটা রেখে দাও। এবার এই অংশটা তুমি যদি আলাদা করে সামেশন দেওয়ার আলাদা করে ভাগান করো তাহলে এটা কিন্তু ওই শোধিতর মতো দেখানো হয়ে গেল। কারণ মাইনাস এ ছিল, তুমি মাইনাস এক্স বার দিয়ে ওইটুকু আলাদা করলে এটা কিন্তু শোধিতর মতো হয়ে গেল। আর এইটুকু মিলে আর একটা সামেশন বাই এন। এখন এটার সামেশন xi মাইনাস এক্স বার তারপর 1 বাই n করে তুমি পেলে প্রথম শোধিত পরিঘাত, এটার মান 0 মানে বাদ এটা। আর এটার ভিতরে একটা ধ্রুবক রয়েছে শুধুমাত্র, এই ধ্রুবকের সামেশন করে n দিয়ে ভাগ করলে সেই জিনিসই থাকে। এখানে একটা n গুণ এই জিনিস হয়, n কাটা যায় একই। অথবা মনে রাখতে পারো ধ্রুবকের গড় করলে সেই ধ্রুবকই হয়। এটা তো গড় করা, সামেশন করে n দিয়ে ভাগ করা, এটা গড় করা। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের প্রমাণটা হয়ে যায়। এবার কি হবে? এবার সে একই রকম কাজ। এবার যে 2 নম্বরের যে সূত্রটা, এটা হচ্ছে ওই μ2, এটা কি হবে? সামেশন xi মাইনাস a তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এ মানে অন্য যে কোনো সংখ্যা, গড় হবে না। মানে এই সূত্রটা এবার আমরা প্রমাণ করব। এই যে এটা কেমনে প্রমাণ করব? দেখো এখানে আমি কি লিখতে পারি, এটাকেও আমি এবার শোধিতর মতো করে বানাবো। শোধিত মানে x বার দিয়ে বিয়োগ করার মতো করে দেখাবো। তাহলে এটাও একই রকম হবে, xi মাইনাস x বার প্লাস x বার। এমন লিখলে এই অংশটুকু নিয়ে নিলে আমার কিন্তু শোধিতর মতো দেখাচ্ছে, আর মাইনাস a হোল স্কয়ার তার পুরোটুকুর পর হচ্ছে n। এখন এভাবে না দেখি আমি দুইটাকে একবারে আলাদা করে দেখাই। এই যে এটা এমন আর এটা এমন, আর হোল স্কয়ারটা আমি একবারে পুরোটুকুর মাথার উপর দিই। এই যে পুরোটুকুর উপর হোল স্কয়ার এইভাবে দিই। এটা দিলে দেখো এটুকুকে তুমি তো একটা অংশ আলাদা করতে চাও, এটুকুকেও আরেকটা অংশ আলাদা করতে চাও, তাহলে এটাকে a আর এটাকে তুমি যদি b চিন্তা করো তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল না? তাহলে এখানে সামেশন দিয়ে কি হবে? সামেশন দিয়ে এখানে হবে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে xi মাইনাস x বার হোল স্কয়ার প্লাস 2ab, 2 এই জিনিস 2ab xi মাইনাস x বার প্লাস b স্কয়ার, মানে এটার স্কয়ার, মানে x বার মাইনাস a হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙালাম, আর তারপরে কি করব? পুরোটুকু ভাগ n। এখন তুমি একবারে করো দেখো, সামেশন আর ভাগ n সবগুলোতে আলাদা আলাদা করে দেওয়া যায়। তাহলে এই জিনিসকে যদি সামেশন দিয়ে আর ভাগ n দিই, সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস, দেখো এখানে কিন্তু সামেশন যায়। আচ্ছা এখানে একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে 2a তার সাথে b ও থাকবে, মানে x বার মাইনাস a এটাও থাকবে। তুমি খাতায় আমার সাথে লেখো তাহলে বুঝতে পারবো। এখন এখানে তুমি যে সামেশন দিবা, এখানে সামেশন দেওয়ার পরে দেখো একটা জিনিস কিন্তু ওই এখানে যদি তুমি সামেশন দাও, আচ্ছা তুমি সামেশন দাও, সামেশন দিলে যে 2 আর x বার মাইনাস a এটুকু কিন্তু কনস্ট্যান্ট হয়। তুমি এখানে সামেশন দেওয়ার ভাগ n করো, এই যে 2 আর এই যে x বার মাইনাস a এটুকু কিন্তু ধ্রুবক, এটুকু কিন্তু সামেশনের বাইরে চলে যাবে। তাহলে এটুকু সামেশনের বাইরে লেখো, 2 ইন্টু x বার মাইনাস a, এটা সামেশনের বাইরে, তারপর তুমি সামেশন দাও, সামেশন এটুকু x বার xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। তুমি বুঝতে পেরেছো? তুমি এক লাইন বেশি করে দেখো, সমস্যা নেই, তুমি খাতায় করে দেখো। তুমি তো এগুলো পারো তাই না? এগুলো তো যেহেতু পারো তাই আমি আর করে দেখাচ্ছি না। সামেশন দিবা, সামেশন দিয়ে এই জিনিস বাই n। এখন সামেশনের মধ্যে এই 2 আর এই জিনিস এই দুটো ধ্রুবক বলে আমি বাইরে নিয়ে আসলাম, আর শুধু এটা থাকলো, আর তার সাথে প্লাস সামেশন, সামেশন কি বলতো? এই জিনিসটা x বার মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এটা আছে না? এখন যদি এটা থাকে আমি এটা একটু কপি করে ফেলি,
এটা আমি একটু কপি করি, আর আচ্ছা কপি না করে আমি নতুন পেজেই যাই। নতুন পেজে যাই, দেখো কি ছিল আমার কাছে শেষে, এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাই। এই জিনিসটা আমি একটু কপি করে ফেলি, তাহলে পরের পেজে গিয়ে এই যে এখানে গেলাম। এবার কি করবো বলতো, এই জিনিস আমি এবার ওখানে সরিয়ে দিতে পারি। এবার কি হবে বলতো, এই যে দেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন, এই জিনিসটা কি বলতো, এটা পরিঘাত না, দ্বিতীয় পরিঘাত, কিন্তু এটা হচ্ছে শোধিত পরিঘাত, মানে এটা হচ্ছে মিউ টু, এটা কি তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে দ্বিতীয় শোধিত পরিঘাত, প্লাস টু ইন্টু এক্স বার মাইনাস এ, তার সাথে কি আছে দেখো তো, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এই জিনিসটা আবার পরিঘাত না, এটা কোন পরিঘাত, পাওয়ার ওয়ান আছে, মানে প্রথম পরিঘাত, প্রথম শোধিত পরিঘাত, মানে এটা হচ্ছে মিউ ওয়ান, প্লাস এখানে কি আছে দেখো তো, এটা সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, এটা কি আছে বলো তো, এটা কি বলো তো, এটা দ্বিতীয় অশোধিত পরিঘাত মিউ টু প্রাইম, এমন হওয়া উচিত না এটা। আচ্ছা আমি তো মিউ টু প্রাইমই তো বের করছি, তাহলে সমস্যা হয়ে গেল নাকি, এখানে এক্স বার মাইনাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, আচ্ছা ও না, এখানে যদি এক্স আই থাকতো তাহলে মিউ টু প্রাইম হতো, সরি এটা তো এমন হবে না, এখানে যদি এক্স আই মাইনাস এ হোল স্কয়ার বাই এন থাকতো তাহলে এই জিনিস হতো। দেখো এটা কি, এই পুরোটুকু অংশ তো ধ্রুবক, তাহলে এই ধ্রুবকের সাথে যদি আমি সামেশন করি তাহলে এন দিয়ে গুণ হবে, সেই এন এন কাটা, তাহলে এটা হয় হচ্ছে শুধু এক্স বার মাইনাস এ হোল স্কয়ার, এমন হয়, যেমন হলে তেমন প্রমাণের মতো হলো, এই প্রমাণের মতো। আচ্ছা দেখি হয় নাকি, না হলে আমি একটু দেখে নিই, আমার তো ভুল চলে গেল মনে হচ্ছে। আচ্ছা প্রমাণটা ঠিকই আছে, প্রমাণ এমনই, প্রমাণ দেখো, এখানে এক্স আই মাইনাস এ হোল স্কয়ার বাই এন থাকলে আমি এটাকে পরিঘাত ভাবতে পারতাম, অশোধিত পরিঘাত, তো এখানে তো এক্স বার আছে, মানে আছে এই পুরো অংশটা ধ্রুবক, এই ধ্রুবককে সামেশন করলে এন গুণ ওই ধ্রুবক হয়, আর সেই এন এন কাটা গিয়ে শুধুমাত্র এটা থাকে। এখন দেখো একটা জিনিস দেখো, এটা হচ্ছে মিউ টু, এটার তো মান কোনো ঝামেলা নেই, এখানে দেখো এই জিনিসটা মিউ ওয়ান এর মান কত বলতো, প্রথম শোধিত পরিঘাতের মান জিরো না, এই যে প্রথম শোধিত পরিঘাতের মান কিন্তু আমরা জিরো ধরে কাজ করছিলাম সব জায়গায়, আমি যদি ওইখানে নিয়ে যাই, থাক যাচ্ছি না, তুমি তো বুঝে গেছো, প্রথম শোধিত পরিঘাতের মান জিরো, মানে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এটার হচ্ছে প্রথম শোধিত পরিঘাত, এটার মান জিরো দেখিয়ে আসছি, তার মানে এই অংশ কিন্তু জিরো, এটা কিন্তু বাদ, এটা হচ্ছে বাদ। আর এই অংশটা কি দেখো তো, দেখো এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এ কি ছিল বলতো, এক্স বার মাইনাস এ, এটা প্রথম অশোধিত পরিঘাত না, এক্স বার মাইনাস এ, তাহলে এই যে প্রমাণ করেও দেখালাম এক্স বার মাইনাস এ, এটা কিন্তু প্রথম অশোধিত পরিঘাত, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, এটাকে তুমি এক্স বার মাইনাস এ হোল স্কয়ার না লিখে প্রথম অশোধিত পরিঘাতের স্কয়ার লিখতে পারো, সিগমা ওয়ান প্রাইম, সিগমা সরি সিগমা না, মিউ ওয়ান প্রাইম তার স্কয়ার। দেখো তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেল, এটা আমরা কি বের করছিলাম বলতো, দ্বিতীয় অশোধিত পরিঘাতের মান, এটা হচ্ছে দ্বিতীয় শোধিত পরিঘাত প্লাস প্রথম অশোধিত পরিঘাতের স্কয়ার। দেখো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, এখন এটা আর এটা এগুলো প্রমাণ করে একই রকম, আমি যদি দ্রুত করে দেখাই, দেখো আমি দ্রুত করে দেখাই, দেখো মিউ থ্রি প্রাইম, এটা কি হবে সামেশন, এটা হবে এক্স আই মাইনাস এ যে কোনো একটা সংখ্যা তার কিউব ডিভাইডেড বাই এন, এখন কিউবের সূত্র ফেলতে হবে, এটাই ঝামেলা, কিউবের সূত্র ফেলার জন্য আগে আমার কি করতে হবে, আগে আমার শোধিতর মতো দেখাতে হবে, তাহলে এক্স আই মাইনাস এক্স বার এমন লিখলাম, তার সাথে প্লাস এক্স বার করতে হবে, তাহলে প্লাস এক্স বার করলাম মাইনাস এ, এটা তো করাই যায়, এটা করলে তার কিউব ডিভাইডেড বাই এন, এটা তো তুমি বুঝতে পারছো, তাহলে এটা কি হবে সামেশন এ প্লাস বি হোল কিউবের সূত্র যাবে এবার, এক্স আই মাইনাস এক্স বার কিউব প্লাস থ্রি এক্স আই মাইনাস এক্স বার থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি কিউব, মানে এক্স বার মাইনাস এ হোল কিউব, এই পুরো জিনিসের সামেশন করে তারপরে ভাগ এন করতে হবে, এটাই ঝামেলা, সে কারণে আমি প্রমাণটা দেখাচ্ছিলাম না, কারণ এটা হচ্ছে ওই যে 9-10 আমরা দ্বিপদী বিস্তৃতি পড়িনি, দেখো আমরা কিন্তু কিউব পর্যন্ত সূত্র জানি, যখন আমরা চতুর্থটায় আসবো যে এটা, এখানে কিন্তু আমার আবার এ প্লাস বি
হোল টু দি পাওয়ার 4 এর সূত্র ফেলতে হবে। তো সেই সূত্রের জন্য আমাদের আবার দ্বিপদী বিস্তৃতিতে আমরা যেভাবে বিস্তৃত করতাম সেই কাজ করতে হয়, সে কারণে ঝামেলা। সে কারণে প্রমাণ অত লাগে না, কিন্তু তুমি বুঝতে পারছো প্রমাণ কেমনে করবে। এবার দেখো প্রোডক্টকে যদি আমি n দিয়ে ভাগ করি তাহলে কি হয়, এখানে দেখো সামেশন xi মাইনাস x বার হোল কিউব বাই n, এমন হয় না? এটা কি, এটা হচ্ছে মিউ 3, বুঝতে পারছো কিনা দেখো, xi মাইনাস x বার হোল কিউবের সামেশন বাই n। এবার দেখো প্লাস 3, এবার দেখো এখানেও সামেশন যায়, এখানে সামেশন এই জিনিস বাই n। এখন এই জিনিসের মধ্যে দেখো এইটা আর এইটা, এই দুটো জিনিস হচ্ছে ধ্রুবক। যদি ধ্রুবক হয় তাহলে এই দুটো জিনিসকে বাইরে নিয়ে আসা যায়। তাহলে এই দুটো জিনিসকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি থাকে, 3, এটাও তো বাইরে যাবে, এটা এক্স বার মাইনাসে এটা বাইরে গিয়ে তারপর সামেশন হবে এই জিনিসের। কিন্তু এক্স বার মাইনাসে এটা আবার হচ্ছে মিউ 1 প্রাইম এটা, আর এই দুটো জিনিস বাইরে নিয়ে গিয়ে এটুকু থাকলো, এটুকু থাকলে এবার ভিতরে এটার সামেশন করলে কি হবে, এক্স বার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন, এটা আবার মিউ 2। বুঝতে পারছো কিনা দেখো, এটা তুমি যদি সামেশন করো তাহলে এই অংশ আর এই অংশ ধ্রুবক বাইরে যাবে। এখন 3 তো 3, আর এই অংশ হচ্ছে মিউ 1 প্রাইম, সে কারণে আমি একবারে মিউ 1 প্রাইম বাইরে বের করলাম। তারপর সামেশন এই জিনিস বাই এন হবে। তো সামেশন এই জিনিস বাই এন করলে দেখো মিউ 2 আসবে। এবার প্লাস এখানেও সামেশন যাবে, এখানে সামেশন গিয়ে আমার ধ্রুবক কোণগুলো, এই যে এই 3টা ধ্রুবক, এই 3 ধ্রুবক, আর এখানে দেখো এক্স বার মাইনাস এ হোল স্কয়ার, এটা ধ্রুবক। যেখানে আই থাকবে সেগুলো চলক, বুঝতে পারছো। 3 এ অংশ হচ্ছে ধ্রুবক, তাহলে আমি ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসি। তাহলে ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম 3, আর এই যে এক্স বার মাইনাস এ এটা হচ্ছে আবার মিউ 1 প্রাইম, তাহলে মিউ 1 প্রাইম তার স্কয়ার। আর ভিতরে কি থাকছে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এটা কি, এটা মিউ 1 না? মিউ 1 এর মান 0 না, এটার মান 0 না, তার মানে কি এই অংশ বাদ। আমি একবারে দেখিয়ে দিচ্ছি, তুমি নিজে একবার খাতায় একটু বড় করে করবো তাহলে বুঝতে পারবো, মানে বুঝতে পারছো আশা করি। তারপরেও নিজে একবার খাতায় করতে হবে, তাহলে প্রমাণগুলো ভুলবা না তুমি। আর লাস্টে এটার সামেশন এক্স বার মাইনাস এ হোল কিউব বাই এন। এখন এক্স বার মাইনাস এ পুরো অংশটাই তো ধ্রুবক, এক্স বার মাইনাস এ হোল কিউব এই পুরো অংশই তো ধ্রুবক। এখন এটা তুমি সামেশন করে ভাগ এন করলে এই মানই পাবা, এন গুণ এতে আসবে, এন এন কাটা যাবে, সে একই জিনিস হবে। তার মানে এই জিনিসই থাকবে। এখন এই জিনিস মানে কি, এক্স বার মাইনাস এ এটা হচ্ছে মিউ 1 প্রাইম, আর তার সাথে কিউব আছে। আশা করি তুমি বুঝতে পারছো। তো এইভাবে প্রমাণগুলো করতে হবে। এই যে তাহলে 3 নম্বর সূত্রটা হয়ে গেল। 4 নম্বর সূত্র আমি আর দেখিয়ে দেবো না, শুধু বলে দেবো এটা কেমনে প্রমাণ করবা। দেখো আমি যদি দেখিয়ে দিই, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা সূত্র মনে আছে? প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারি। এটা হচ্ছে 1 1 1 1 2 1 1 3 3 1, কি মনে হচ্ছে? এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 0, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 0 এর জন্য, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 1 এর জন্য, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 2 এর জন্য, এটা 3 এর জন্য। দেখো a স্কয়ার প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা তাহলে কিউবের সূত্রের সাথে আছে। আর টু দি পাওয়ার 4 এর সূত্র যাবে, এই লাইনে যেটা লিখবো সেটা 1 4 6 4 1। তাহলে এটা সূত্র কি হবে, a টু দি পাওয়ার 4 প্লাস এর পাওয়ার 1 কমাবা, b এর পাওয়ার 1 করে বাড়াবা। তাহলে এখানে 4 আছে, তাহলে 4 a কিউব b, তবে এখানে ছিল b এর পাওয়ার 0, এখানে b এর পাওয়ার 1 হয়ে গেছে, মানে b এর পাওয়ার বাড়ছে, a এর পাওয়ার কমছে। এবার লিখবা 6 লিখে এর পাওয়ার আরো কমাও, তাহলে a স্কয়ার, আর এখানে b এর পাওয়ার 1 আছে তাহলে b স্কয়ার, প্লাস এরপর আছে 4, এর পাওয়ার আরো কমাও, তাহলে এটা হয় a, আর b এর পাওয়ার হয় 3। তারপর আছে 1, লেখার দরকার নেই, এর পাওয়ার আছে 1, এর পাওয়ার কমে গেলে 0, তাহলে এটাও বাদ, আর b এর পাওয়ার হয়ে যাবে 4। তো এটা হচ্ছে আমাদের বিস্তৃতি। তো এই বিস্তৃতি ব্যবহার করে তোমার কাজ করতে হবে। কেমনে করবা, তুমি মিউ 4 প্রাইম লিখবা, মিউ 4 প্রাইম এটা লিখলে সূত্র কি দাঁড়ায়, সূত্র দাঁড়ায় হচ্ছে xi মাইনাস a, যে কোনো একটা সংখ্যা যেহেতু প্রাইম আছে, টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n, চতুর্থ অশোধিত পরিঘাত, তাই তো। এবার কি করবা, সামেশন এটাকে তুমি সাজাবে এভাবে, xi মাইনাস x বার তোমার শোধিতর মতো সাজাতে হবে, তাহলে এভাবে প্লাস x বার মাইনাস a, এমন দুইটা পদে সাজিয়ে পাওয়ার 4 দিবা, ভাগ করবা। এবার এই সূত্রটা ফেলে দিবা, মানে যেমনি আমি এতক্ষণ করে আসছি, এই যে মিউ 2 প্রাইমের জন্য সূত্র আমি করলাম a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিলাম, মিউ 3 এর জন্য a প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে তারপরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সামেশন দিলাম, প্রত্যেকটা এক একটা পরিঘাত বোঝালো।
কিছু কিছু জিরো হওয়ার জন্য কাটাকাটি মানে বাদ চলে গেল, এই যে এটা যেমন জিরো হওয়ার জন্য বাদ চলে গিয়েছে, তো সেভাবে কিছু কিছু বাদ চলে যেতে পারে। কিন্তু এটা এবার বই থেকে দেখে নিবা তাহলে বুঝে যাবো। প্রমাণ না জানলে খুব একটা ক্ষতি হবে মনে হয় না, তারপরে প্রমাণটা দেখে নিও তাহলে বুঝতে পারবা। তো তাহলে মোটামুটি আমার যা যা পড়ানোর উদ্দেশ্য ছিল সবই পড়ানো হয়ে গেল। আমি এবার আরেকটু চেক দিয়ে নিই আর কিছু বাকি আছে নাকি। আচ্ছা, তো মোটামুটি বইয়ে যা যা ছিল সবকিছুতে টাচ দেওয়া হয়েছে। এবার যদি তুমি বইটা পড়ো তাহলে সবকিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দুই একটা জিনিসপাতি তোমার কাছে মুখস্থ মতো লাগবে, ওইগুলো করে ফেলো, কারণ অনেক কিছু দেখা যাচ্ছে যে মানে পরের অধ্যায়গুলোর কথাও একটু ছোটখাটো করে জুড়ে দেওয়া থাকে আগের অধ্যায়গুলোতেও, বুঝতে পারছো? সেই কারণে দুই একটা যদি একটু এক্সট্রা কথা দেখতে পারো, যেমন কিছু দেওয়া আছে পরিঘাতের ব্যবহার। এখানে তুমি দেখতে পারবা যে পরিঘাতের ব্যবহার তো আর ওইভাবে বোঝানোর কিছু নেই, এটা একটু মানে রিডিং পড়া মতো। পরিঘাতের ব্যবহারটা একটু তোমার মতো করে পড়ে নিতে হবে। পরিঘাতের ধর্ম, পরিঘাতের ধর্মের ভিতর যা যা আছে একদম লাস্ট লাইনটা বাদে বাকি সবই দেখবা যে আমার ভিডিওর মধ্যে আমার বলা হয়ে গিয়েছে। তুমি খালি দেখবা আর বুঝবা যে আসছে এটাই পরিঘাতের ধর্ম। যেমন প্রথম শোধিত পরিঘাত এটা 0 হয়, দ্বিতীয় শোধিত পরিঘাত ভেদাঙ্কের সমান হয়। এইভাবে কিছু জিনিস আছে। মূলের উপর নির্ভরশীল না কিন্তু মাপনের উপর নির্ভরশীল, এসব জিনিস ধর্মের মধ্যে আছে, এগুলো দেখে নিবা। আর আরেকটা কি আছে, শোধিত আর অশোধিত পরিঘাতের পার্থক্য, তাই মনে হয়। শোধিত আর অশোধিত পরিঘাতের পার্থক্য। শোধিতকে তো আমরা আরেকটা নামে বলি, আমরা কেন্দ্রীয় বলি, আর অশোধিতকে আমরা বলি কাঁচা। তো এই দুটার পার্থক্য একটু দেখে নিবা, দেখো পার্থক্য সবই বুঝতে পারবা। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য আছে। সংজ্ঞাগত পার্থক্য কি, যে প্রত্যেকটা মান থেকে, শোধিতর ক্ষেত্রে প্রত্যেকটা মান থেকে আমি গড় বিয়োগ করব, তার যে কোনো একটা পাওয়ার দেব, পাওয়ার দিয়ে আমি সামেশন করব ভাগ এন করব, এটা হচ্ছে শোধিতর সংজ্ঞা। আর অশোধিতর সংজ্ঞা কি, প্রত্যেকটা মান থেকে আমি যে কোনো একটা সংখ্যা বিয়োগ করব, সেটা গড় বাদে অন্য কোনো একটা সংখ্যা হতে হবে। মানে গড় হলে তো শোধিত হয়ে যায়, গড় বাদে অন্য কোনো একটা সংখ্যা হতে হবে, সেটা দিয়ে বিয়োগ করব, তার পাওয়ার কিছু একটা দেব, তারপরে সামেশন করে এন দিয়ে ভাগ করব। বুঝতে পারছো? এটা হচ্ছে সংজ্ঞাগত। আর এখানে ওই আরেকটা পার্থক্য দেখবো বইতে আছে, যে এই শোধিত পরীক্ষাত গাণিতিক গড় থেকে নির্ণয় করা হয়, আর অশোধিত পরীক্ষাত গাণিতিক গড় পাবে অন্য কিছু একটা থেকে, মানে জিনিস একই, শুধু আলাদা একটা পার্থক্য আকারে দেওয়া। তারপরে প্রথম পরীক্ষাতের মান 0 হয়, আর প্রথম অশোধিত পরীক্ষাতের মান কি হয় সেটা একটু বলা আছে। দ্বিতীয় পরীক্ষাতের মান, দ্বিতীয় শোধিত পরীক্ষাত ভেদাঙ্কের সমান হয়, আর দ্বিতীয় শোধিত পরীক্ষাত ভেদাঙ্কের সমান না। অশোধিত পরীক্ষাত ভেদাঙ্কের সমান না, আচ্ছা আমি এখানে অধীত লিখেছি, অশোধিত হবে। তো এই ধরনের কিছু পার্থক্য দেওয়া আছে বইতে, দেখবা সবই বুঝতে পারবো। আমি যা যা দেখাইছি মোটামুটি বুঝতে পারবো, আমি কোনো ম্যাথ দেখাইনি। এখন ম্যাথ গুলো তুমি একটু নিজে করে দেখবা, বইয়ে যা আছে সেটাই না, আমার আলাদা করে করে দেওয়ার দরকার নেই। কারণ আমি যা যা দেখালাম আগের অধ্যায়ের ম্যাথের সাথে মিল আছে, শুধুমাত্র এখানে পাওয়ার বেশি, মানে যে কোনো কিছু পাওয়ার হতে পারে। আমার এখানে গড় দিয়ে মাইনাস করতে হবে না, যে কোনো কিছু দিয়ে মাইনাস হতে পারে। এখন একটা জিনিস কি, যদি শোধিত বের করতে বলে তাহলে তোমার একটু কষ্ট, কারণ সারণীর বাইরে গিয়ে তোমার আবার গড় বের করে সেই গড় আবার সারণীর মধ্যে ব্যবহার করা লাগে। তুমি তো ভেদাঙ্কের সময় দেখেছো, তাই না? ভেদাঙ্কের সময় তোমার সারণীর বাইরে গিয়ে গড় নির্ণয় করে নিতে হচ্ছিল, তারপরে যে আবার সারণীর মধ্যে সেই গড় বিয়োগ করে মানে হিসাব করতেছো। তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবে আমার কথা, মানে আমি বললে যত কঠিন লাগবে না, দেখলে আরো সহজ লাগবে না জিনিসটা বইয়ে। তো মোটামুটি বুঝতে পারছো। আর যদি অন্য যে কোনো মান দিয়ে বলতে নির্ণয় করতে বলো, অশোধিত বা কাঁচা দিয়ে, তাহলে আর একটু সহজ, কারণ তুমি যে কোনো একটা মান ধরে নিতে পারছো, যে কোনো একটা মান তুমি ধরে নিতে পারছো এখানে গড়ের জায়গায়। আর যদি বলে যে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে অথবা শুধু মূল হতেও বের করতে বলতে পারে, শুধু মূল থেকে। মূল থেকে বলতে সে মূল ও মাপনই মনে করো না, মূল থেকে বলতে বলতেছে মূল বিন্দু থেকেই। তো মূল বিন্দু থেকে যদি নির্ণয় করতে বলে তাহলে তো আরো সহজ, এখানে 0 বসালে শুধু xi টু দি পাওয়ার 8 থেকে যায়, তো এটা আরো সহজ। তো এই যে মূল বিন্দু থেকে নির্ণীত অশোধিত পরিঘাত, এটা দ্বিতীয় পত্রের যেই অধ্যায়টা আমি নেব, মানে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, সেখানে এই জিনিসটা আছে, মূল বিন্দু থেকে নির্ণীত অশোধিত পরিঘাত। মানে এখন যা যা পড়ালাম সেটা তুমি দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের প্রথম দিকেও পাবা, মানে একই জিনিস পাবা। তোমার যাতে সেটাই কোনো সমস্যা না হয়, তাই আমি এই অধ্যায়ের এই অংশটা পড়িয়ে দিলাম এই ভিডিওতে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।